এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ নাই। 16 বছর ধরে গুপ্ত ছিলেন, বেশি বাড়াবাড়ি করলে আবারও কিন্তু সেই গুপ্ত হওয়ার ব্যবস্থা করা হবে। বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, আর এতেই পড়েছেন প্রতিপক্ষের তোপের মুখে। নোংরা রাজনীতি করার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ডিএমপি অতিরিক্ত কমিশনার এমএন নজরুল ইসলাম। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর গুলশান নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। এদিকে জামাত এনসিপিকে নিয়ে একের পরে এক বিতর্কিত বক্তব্য ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় অবশেষে নিজ বাসা থেকে আটক হলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান। অভিযোগ রয়েছে, নতুন দলে নিজের আসন পাকাপোক্ত করতে রাশেদ বেছে নেন এক মোক্ষম অস্ত্র, মিত্রদের চরিত্র হনন। সমালোচকরা বলছে, নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে তিনি সমমনা দলগুলোর দিকেই বিষোদাগার শুরু করেন। কখনো জামায়াতে ইসলামীর গায়ে সেটে দিচ্ছেন জালেম তকমা। এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ নাই। আবার কখনো এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর দিকে ছুটছেন দুর্নীতির কাল্পনিক অভিযোগ। হাসনাত আব্দুল্লাহরা এখন শেখ হাসিনার মতন গলাবাজি করছে। বাদ যাননি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তার ব্যক্তিগত জীবন নিয়েও কাদা ছোড়াছুড়ি করতে দেখা গেছে এই নব্য আদর্শবাদীকে। গণ অধিকার পরিষদের রাশেদ খানকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই রাশেদ খানকে গ্রেপ্তার করে পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য এই রাশেদ খান ফাঁস করে দেয়, তা জানলে আপনি ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। রাশেদ খানকে কি কি জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং রাশেদ খান কি গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন, এইবার এই বিষয় নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য আমরা খুঁজে পেয়েছি, তা আজকের ভিডিওতে আমরা সেগুলা ফাঁস করে দেব। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব রাশেদ খানকে কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাশেদ খানকে কি কি জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি কি গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন, সেই ভিডিও ফুটেজটি আমরা একটু পরেই দেখে আসতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা ধৈর্য ধরে একটি লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রধানমন্ত্রীর 13 নম্বর সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ বিএনপিতে যোগ দিয়েই সংসদ সদস্য পদে মনোনয়ন পান। নির্বাচনে পরাজয়ের পর পেলেন প্রধানমন্ত্রীর সহকারীর পদ। এর আগে 12 জনকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহকারী হিসেবে নিয়োগ করেছেন। তারা সবাই অনির্বাচিত। 13 জন সহকারী ছাড়াও 10 জন উপদেষ্টাও আছে প্রধানমন্ত্রীর। এছাড়া প্রেস সচিব, একান্ত সচিব সহ বিভিন্ন সচিবিক পদেও চুক্তিভিত্তিক নিয়োগ আছে। প্রধানমন্ত্রীর যে বিশাল কর্মযজ্ঞ, তাতে তার অনেক মানুষের সহযোগিতা লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু তিনি যাদের নিয়োগ করেছেন তারা সবাই অনির্বাচিত। অনেকে আবার সংসদ নির্বাচনে পরাজিত হলেও এমন অনেক দায়িত্ব পেয়েছেন যেগুলো আসলে জনপ্রতিনিধির কাজ। যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদে মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা 15 আসনে পরাজিত প্রার্থী শফিকুল ইসলামকে। আবার ঢাকা 16 আসনে পরাজিত আমিনুল হককে দেওয়া হয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব। ঢাকা দক্ষিণেও প্রশাসক হিসেবে আছেন অনির্বাচিত আব্দুস সালাম। গাজীপুর সিটিতে আছেন আরেক অনির্বাচিত শওকত হোসেন সরকার। খুলনাতে দায়িত্ব দেওয়া হয়েছে নজরুল ইসলাম মঞ্জুকে। একইভাবে দেশের প্রতিটি জেলা পরিষদেও প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মনোনয়ন বঞ্চিত বা পরাজিত নেতাদের। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। এদের অনেকেই হয়তো আবার এসব পদে নির্বাচনও করবেন। বাংলাদেশের সংবিধানে স্থানীয় সরকারে অনির্বাচিত ব্যক্তিদের বসার সুযোগ নেই। সংবিধানের 59 অনুচ্ছেদে বলা হয়েছে, আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান সমূহের ওপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হইবে। সংবিধানের কোথাও অনির্বাচিত প্রশাসক রাখার সুযোগ রাখা হয়নি। এ নিয়ে উচ্চ আদালতের রায়ও আছে। কিন্তু তারপরেও আমরা দেখেছি ইউনূস আমলে স্থানীয় সরকারগুলো ভেঙে দিয়ে সেখানে বছরের পর বছর অনির্বাচিত প্রশাসক বসানো হয়েছে। একই ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকারও। গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার বলতে শুধু জাতীয় সংসদকে বোঝানো হয় না, স্থানীয় সরকার হলো সরকারের সবচেয়ে বড় অংশ।
কাজে নির্বাচিত সরকার মানে প্রশাসনের সব স্তরেই নির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্ব নিশ্চিত করা। অথচ সরকারের এই সবচেয়ে বড় অংশটি এখন চলছে অনির্বাচিত প্রশাসকদের মাধ্যমে। তাদের একটা অংশ আবার জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত। বিশেষ করে রাশেদ খানকে নিয়ে বিতর্ক অনেক। নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার 2 দিন আগেও তিনি ছিলেন গণ অধিকার পরিষদের নেতা। বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করলেও বিএনপিকে নিয়ে সমালোচনাও ছিল দলটির। 2024-এর আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দলের প্রধান নেতা নুরুল হক নূর এবং রাশেদ খানের অনেক মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নমিনেশন পেতে শেষ পর্যন্ত দল ছেড়ে বিএনপিতে যোগ দেন রাশেদ খান, কিন্তু নির্বাচনে পরাজিত হন। এরপর আবার গণ অধিকার পরিষদে ফিরে আসবেন এমন গুঞ্জন ছড়ায়। দলের সভাপতি নুরুল হক নূর বলেন, রাশেদ খান যদি গণ অধিকার পরিষদে আসতে চায় তাহলে তাকে ফিরিয়ে নেওয়া হবে। নূর জানান, তার ধানের শীষ নিয়ে নির্বাচন করাটা দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করেই হয়েছিল। অর্থাৎ রাশেদ খান গণ অধিকারের আদর্শ ত্যাগ করে বিএনপির আদর্শ গ্রহণ করেননি। নুরুল হক নূর নিজেই বলেছেন, সে সময় বিএনপির সঙ্গে জোটের সমীকরণ বিবেচনায় তাকে ওই প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে কারণে গণ অধিকার পরিষদ রাশেদের পদ এখনো কাউকে দেয়নি। হাসান মামুন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। যে রাশেদ খান বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দেননি, তিনি মাঝে মাঝে এমন বক্তব্য দিচ্ছেন মনে হয় তিনি বুঝি এখন বিএনপির কাণ্ডারি। বিশেষ করে জামাত প্রসঙ্গে তার বক্তব্য বিএনপির হাই কমান্ডের বক্তব্যের সাথেও সামঞ্জস্যপূর্ণ নয়। এই অবস্থায় তাকে প্রধানমন্ত্রী সহকারী করা নিয়ে বিএনপির মধ্যেই অনেক ডিবেট আছে। বিএনপির অনেক বঞ্চিত ও ত্যাগী নেতা থাকার পরেও রাশেদ খানের মতো কয়েক মাসের বিএনপি নেতা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর মতো গুরুত্বপূর্ণ পদ পাওয়াতে অনেকেই বিস্মিত। এখানে মনে রাখা দরকার, রাশেদকে নিয়ে তার দলের ভেতরেই অনেক অভিযোগ আছে। কোটা আন্দোলনের সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমানই তার বিরুদ্ধে আন্দোলনকে ব্যবহারের অভিযোগ এনেছিলেন। মশিউর পরে দল ছেড়ে এনসিপিতে যোগ দিয়েছেন। গণ অধিকার পরিষদের পেশাজীবী সংগঠন পেশাজীবী পরিষদের জেলা সভাপতি রাসেল আহমেদ রাশেদ খানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগ করেছেন। এ ধরনের বেশ কিছু অভিযোগের নিষ্পত্তি হয়নি। রাশেদ খানের ব্যক্তিগত রাজনৈতিক পরিক্রমাও বেশ জটিল। আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের আশ্রয়ে ছিলেন নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের প্রায় সব নেতা। এরপর ছাত্র অধিকার পরিষদ, পরে গণ অধিকার পরিষদ করেন। সেখানেও আবার রেজা কিবরিয়াকে সভাপতি করে এক দফা দল গোছানো, পরে সেখানে ভাঙন, রাশেদ খানের সভাপতি হওয়া, পরে আবার সাধারণ সম্পাদক হওয়া, সবশেষ বিএনপিতে যোগ দেয়া। এর মধ্যে রেজা কিবরিয়া হবিগঞ্জ থেকে এমপি হয়েছেন, কিন্তু রাশেদ খান ফেল করেছেন। এখন প্রধানমন্ত্রীর সহকারী হওয়ায় রাশেদ খানের প্রোটোকল কিছুটা উন্নতি হয়েছে বটে, তবে তাকে দেওয়া হয়েছে সচিবের মর্যাদা। বাংলাদেশের প্রোটোকল অনুসারে সচিব এমপির চেয়ে 3 ধাপ নিচে। এমপি যেখানে প্রোটোকলের 13 নম্বরে, সচিব সেখানে 16 নম্বরে। প্রোটোকল যাই হোক না কেন, প্রশাসনে অনির্বাচিত নিয়োগ যে অনেক বেড়েছে এতে কোনো সন্দেহ নেই। এমনকি সরকারের যেসব দায়িত্বে নির্বাচিত জনপ্রতিনিধিদের থাকার কথা সেখানেও তারা নেই। সরকার অবশ্য আশ্বাস দিয়েছে দ্রুতই স্থানীয় নির্বাচন হবে। তাহলেই কেবল সরকারের প্রতিটি স্তরে জনগণের নির্বাচিত প্রতিনিধি নিশ্চিত করা সম্ভব হবে। দেখছেন বিপি নূর, রাশেদ খান বর্তমান সময়ের ইনু মেনন কি? বর্তমান সময়ে রাশেদ খান এবং বিপি নুরুল হক নূরের যে কথাবার্তা বলছিলেন যে 17 বছর জামাত গুপ্ত ছিল, প্রয়োজনে আবার গুপ্ত করে দেব, জামাতকে গুপ্ত করে দেবে। অপরদিকে আমরা দেখলাম যে মুফতি আমির হামজার উপরে হামলা করেছে আমাদের এই রাশেদ খান বা বিপি নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ। যদিও গণ অধিকার পরিষদের বর্তমান কার্যক্রম নিয়ে অনেকেই কনফিউজ আছে, আসলে গণ অধিকার পরিষদ বলতে কি জিনিস বা কার্যক্রমী বা কি আছে, কি চলছে, এ নিয়ে অনেক কথাবার্তা আছে। তো এই কথাবার্তার ভিতরেও আমরা বলবো যে গণ অধিকার পরিষদ এবং আজকের নুরুল হক নূর, রাশেদ খান নিয়ে প্রথমেই যেহেতু মুফতি আমির হামজার বিষয়টা আসছে, সেহেতু আমি আমাদের মুফতি মামুন হুসাইন হাবিবিকে এই বিষয়টা নিয়ে কথা বলার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত প্রাজ্ঞ সঞ্চালক, অতিথিবৃন্দ, দেশ প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ভিপি নূর এবং রাশেদ তাদেরকে নিয়ে আসলে বলার মতো এমন কিছু নেই, যদিও এখন বর্তমান তারা যে পদ হোল্ড করছে সেটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা যে পদ এখন হোল্ড করছে এটা সবটাই হলো তেলবাজির ফসল। এই তেলবাজির ফসল
তেলবাজির মানে তেলবাজি করে বড় পদ পাওয়া আর মনে করা যে আমি অনেক বড় কিছু হয়ে গেছি, এই মনে করাটা খুব ভালো কিছু নয়। জামাত ইসলামীকে সে ধমক দিচ্ছে, জামাত ইসলামীকে সে গুপ্ত বানায় ফেলবে। সে যে কি বলে যে শেখ হাসিনাকে মা ডেকেছিল, এটাকে আমরা ভুলে গেছি। সে যে এই যে রাশেদ, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সে যে অনেক নোংরা মন্তব্য করেছে, সেটা বেশি দিন আগে না, এমন না যে 5 বছর আগে বলতে, এটা তো অল্প কদিন আগে সে বলেছে। এখন অল্প কদিন পরে সেই তারেক রহমান এখন অনেক ভালো কিছু হয়ে গেছে, আবার সেই তারেক রহমান এখন অনেক গুণীজন হয়ে গেছে। এই যে অবস্থাটা, আমি একটা বিষয় গত 2 দিন আগেও ভয়েস অফ পিপল আমি বলেছিলাম যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাক, এটা কিন্তু আমরা চাই এবং করি এবং আমরা তার পাশে থাকতে চাই, এবং সঙ্গত যে সমস্ত বিষয় তিনি ভালো কাজ করেন আমরা তার প্রশংসা করি। কিন্তু মনে রাখতে হবে, কি বলে যে শেখ হাসিনার পতনটা ভারত কিন্তু স্বাভাবিকভাবে মোটেও নেবে না। যে কারণে ভারত চাইবে, শেখ হাসিনা চাইবে বাংলাদেশের মানুষ ক্ষুধায় মরুক, পানিতে মরুক, দারিদ্রতার মধ্যে থাকুক, বিদ্যুতের ক্রাইসিসে থাকুক, মানে অর্থাৎ দেশ অসচ্ছল থাকলে যদি শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া নাও যায়, বাংলাদেশের মানুষ কষ্টে থাকলে তাতেই তাদের সফলতা, তাতেই তারা খুশি। সমাজে দেখবেন এমন কিছু মানুষ আছে নিজে ভালো কিছু করতে পারে না, কিন্তু কারো ভালো পছন্দ করে না। তাদের ভালো লাগা এতটুকু যে আমি ভালো খাইলাম এতে আমি ভালো আছি, এটা না। তাদের ভালো লাগা হইলো আরেকজন খারাপ আছে, এটাই আমার ভালো লাগা। বর্তমান ভারত এবং শেখ হাসিনার পজিশনটা হলো এটা, বাংলাদেশের মানুষ বিদ্যুতের কষ্টে আছে, ওরা ওখানে হাসতেছে। বাংলাদেশের মানুষ একটু বিভিন্ন রকমের সমস্যা আছে, ক্রাইসিসে আছে, ওরা খুশি। বাংলাদেশের মানুষ কিলাকিলি মারামারি করে জামাত বিএনপি মিলে, আচ্ছা তোমরাই তো আমাদের দৌড়াইছিলা কয়দিন আগে, এখন তোমরাই মারামারি করো, ওরা ওখান থেকে হাত তালি দেয়। অর্থাৎ এদেশের মানুষের কষ্টে থাকাকেই তারা তাদের পরিতৃপ্তির বিষয় হিসাবে মনে করছে। সেই জায়গা থেকে আমি যেটা বলছি এবং বলবো সেটা হচ্ছে, দেশের এই ক্রাইসিস থেকে উত্তরণের জন্য দেশকে একজনের নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়া প্রয়োজন। এখানে যদি আবার 2 দিন পরে ক্ষমতার পালাবদল হয়, এখন যদি আবার সরকার পতন হয়, আবার যদি এখন নিয়োগ যা বিএনপি দিয়েছে এগুলো যদি আবার বাতিল হয়, এই জাতীয় কার্যকলাপের মধ্য দিয়ে দেশ স্টেবল হবে না, দেশে নতুন আমদানি হবে না, দেশের বিনিয়োগ আসবে না, দেশের বিভিন্ন রকমের ক্ষতি কিন্তু হয়ে যাবে। ঠিক দেশকে স্টেবল করার জন্য আমরাও চাই বর্তমান প্রধানমন্ত্রী টিকে থাকুক। সেই জায়গায় এই যে আমি এতক্ষণ লম্বা কথাগুলো কেন বললাম, অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী টিকে থাকুক এটা কিন্তু ভারত চায় না, এটা কিন্তু হাসিনা চায় না। এবং অতীতে বাংলাদেশের যারা বড় বড় লিডার ছিল, বর্তমান প্রধানমন্ত্রীর বাবা থেকে শুরু করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে আলেম ওলামাদের মধ্য থেকে যাদের খুন করা হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ থেকে শুরু করে, মাওলানা নিজামী থেকে শুরু করে, বা তারপরে সাকা চৌধুরী থেকে শুরু করে, দেশের গুণীজন যারা বিভিন্নভাবে কিলিং এর শিকার হয়েছে, বিভিন্নভাবে গুমের শিকার হয়েছে, এই সব কিছুর পেছনে কিন্তু ভারতের রয়ের হাত আছে। এটা একেবারে আমাদের সবার কাছে দিবালোকের মতো স্পষ্ট, এটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। এটা যদি কেউ অস্বীকার করে আপনি বুঝে নিবেন যে অস্বীকার করবে তার সাথে রয়ের সম্পর্ক আছে, ইন্টারনালি তার সাথে সম্পর্ক আছে। এটা আমরা সবাই জানি, এটা বিএনপিও জানে, জামাতও জানে। হয়তো কিছু কিছু বিষয় এখন ক্ষমতায় কেউ আছে, কেউ বিরোধী দল আছে বিদায় অনেক ব্যাপারে কথা কাটাকাটি, পক্ষে বিপক্ষে কথা আসে, কিন্তু বাস্তবতা এটা। এই জায়গায় বর্তমান প্রধানমন্ত্রীর যে ঢিলে ঢালা নিরাপত্তা ব্যবস্থা, আমার কাছে মনে হচ্ছে এই জায়গাতে প্রধানমন্ত্রীর নজর দেওয়া দরকার। এই ক্ষেত্রে এই রাশেদ আর নূরের মতো যারা সেই ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর সাথে সম্পর্ক রাখে, এগুলাই বর্তমান প্রধানমন্ত্রীর জীবনের জন্য, নিরাপত্তার জন্য চরম হুমকির কারণ হতে পারে। এটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এটা আমি মনে করছি। কারণ এরা হাসিনার লোক, তো এরা তো ইসরায়েলের লোক, এটা তো প্রমাণিত সত্য, এটাকে অস্বীকার করা যাবে? নূর কি শক্তভাবে চ্যালেঞ্জ করতে পেরেছিল ইসরায়েলের সাথে আমার সম্পর্ক নাই? পারেনি, ইনিয়ে বিনিয়ে কিছু কথা বলেছে। এই জায়গায় আমি বলবো, দেশকে ভালোবেসে, আমি বিএনপির কোনো কর্মী না, দেশকে ভালোবেসে দেশকে স্টেবল করতে গিয়ে এই সমস্ত চাটুকারদেরকে আমার মনে হয় প্রধানমন্ত্রী একটু খেয়াল রাখা দরকার। আরো কোন কোন চাটুকার আছে, আর কোন কোন ভারতের দালাল আছে, এগুলা খেয়াল রাখা দরকার। না হয় প্রধানমন্ত্রীকে তার বাবার মতো জীবন দিতে হতে পারে, তার মায়ের মতো অবরুদ্ধ থেকে জীবন দেয়া লাগতে পারে। এক্ষেত্রে রাশেদ নূরের যে ধমক, এটা নিয়ে আবার বলার কিছু নেই। আরে ভাই, শেখ হাসিনার মতো শক্ত নেতৃত্ব বাংলাদেশ সৃষ্টির পরেও তো আর আসে নাই।
এটা অস্বীকার করার সুযোগ নাই। বলে কোন ধরনের শক্ত, আপনি কি প্রশংসা করছেন? না, এই শক্ত নেতৃত্ব দিয়ে আমি প্রশংসা করছি না, কিন্তু তার যে সাংগঠনিক কাঠামো ছিল, সে এই দলীয়করণে যদিও নির্লজ্জ দলীয়করণ করেছে, কিন্তু হ্যাঁ, সে তার মতো করতে পেরেছিল। পুলিশকে তার একদম আন্ডারে নিয়ে এসছে, আর্মি তার আন্ডারে, বিজিবি তার আন্ডারে, তার কমান্ড ছাড়া কিছুই চলছে না, সব তার নখের ইশারায়, আঙ্গুলের ইশারায় চলছে। এই যে কঠিন নেতৃত্ব এবং তার ইশারায় শত শত মানুষকে ফেলে দিতে দ্বিধাবোধ করেনি। আল্লামা সাঈদী রহমাহুল্লাহ, তিনি যখন তার বিরুদ্ধে যখন ফাঁসির রায় হলো, তার মৃত্যুদণ্ডের রায়ের পরে একদিনে 2 শতাধিক মানুষ জীবন দিয়েছে। কার হাতে জীবন দিয়েছে? এই সরকারের প্রশাসনের হাতেই তো জীবন দিয়েছে। তার মানে শেখ হাসিনা এমন এক নেতৃত্ব, তাকে বাঁচাবার জন্য তার পুলিশ, তার গুন্ডা বাহিনী, তার আর্মি, তার র্যাব, তার বিজিবি, এগুলা তাকে এত বেশি আনুগত্য করত, এবং তার ছাত্রলীগ, মানে তারা যতই উশৃঙ্খল হোক, চেইন অফ কমান্ড টোটাল ছিল শেখ হাসিনার হাতে। শেখ হাসিনা আঙ্গুল তোলা দিবে, এরা দাঁড়িয়ে যাবে। শেখ হাসিনা আঙ্গুল নামাবে, এরা নুয়ে যাবে। শেখ হাসিনা বলবে কত শত মানুষকে খুন করতে হবে, একদিনের মাঝে খুন করে বলবে। এত শক্ত নেতৃত্বের শেখ হাসিনাকে এদেশের তরুণ সমাজ, যুব সমাজ এবং এদেশের আমজনতা, তবে স্পেশালি লিডিং এ ছাত্র শিবিরের হিবগাতুল্লাহর মতো লোকেরা স্পেশালি লিডিং এ ছিল। তাহলে ওই শিবিরের নেতৃত্বে হয়েছে, সবাই ছিল। এটাকে আমি কোনোভাবে কোনো দলের কোনো ক্রেডিট বলছি না। তাইলে এই জামাত শিবিরকে এই নূরের মতো লোক, যেই নিজেই নিজের দলে নাই, তার সেক্রেটারি নিজের দলে নাই, তারপরে তার গোটা বাংলাদেশে এই 2 জন ছাড়া তার দলের লোক এখন বলার মতো উল্লেখযোগ্য এমন কজন আছে, কে আছে? সেই নূর জামাত শিবিরকে থ্রেট দেয়। এগুলো হাস্যকর ব্যাপার। বরং এই চেয়ার থেকে নামার পরে ওই আগে যেমনি ভাবে মাইর খাইছে না, এমনি মাইর খাবে। সে যখন মাইর খাইছে তখন কিন্তু তার পক্ষে আমরা কথা বলেছি, টকশোতে তার পক্ষে আমরাই কথা বলেছি। এটা মাসুক ভাই নিশ্চয়ই মনে থাকার কথা। এবং জামাত শিবিরের পজিশনটা নৈতিকভাবে অনেক কথা এই প্ল্যাটফর্মে তার পক্ষে বলেছি। জি, এবং জামাত শিবিরের নৈতিক পজিশনটা তার পক্ষে ছিল, তাই না মাসুক ভাই? আমার সাথে লাইভ করেছে তার রাশেদ খান, তো আমার বিগিনিং থেকে কন্টিনিউ ফোন দিতেন, লাইভ করতেন, আরো গেস্ট কাকে আনলে ভালো হয় সেই গেস্টের নাম্বার দিতেন। হ্যাঁ, সেই রাশেদ খান এখন বাংলাদেশের এমন হুঙ্কার দেয়, মনে হয় যে আমরা। আরেকটা ব্যাপার হচ্ছে ভাই, এদেরকে ব্যাকআপ দিত কারা আপনি বলেন তো? এদেরকে কারা ব্যাকআপ দিত? ছাত্র শিবিরের একটা শ্রেণী ছিল নিউট্রাল, এরা চেষ্টা করত যে বাংলাদেশের নতুন ধারার কিছু রাজনীতি চালু হোক। সেই জায়গা থেকে নুরুকে, রাশেদকে কিন্তু ছাত্র শিবির সাপোর্ট দিত, ব্যাকআপ দিত, যে না, নতুন একটা নেতৃত্ব আসুক, ভালো একটা নেতৃত্ব আসুক, গণতন্ত্রের নতুন একটা ফুল ফুটুক। এটা কিন্তু ছাত্র শিবিরের মাঝামাঝি শ্রেণীর কিছু লোক আছে, এরা কিন্তু চাইতো এবং এরা কিন্তু তাকে ব্যাকআপ দিত। এখন আপনি যাদের ব্যাকআপ নিয়ে, যাদের শেল্টার নিয়ে মিছিল করতেন, আপনি এখন তাদেরকে থ্রেট দেন। এগুলা অতি পাকনামি আর কি। এবং এই যে রাশেদকে নিয়ে আজকে যে কথাবার্তা গুলা, বিএনপি মাঝে মাঝে আমাদেরকে কিছু সবক দেয়। সবকটা হচ্ছে এই যে ভাই, আপনাদের ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তার আচার ব্যবহার খুবই খারাপ, এগুলা মুরব্বীদের সাথে যায় না। রাশেদ যেগুলা করে সেগুলা মুরব্বীদের সাথে যায়। রাশেদের বয়স কয়দিন? রাশেদ কি আমাদের বড় নাকি? রাশেদের রাজনীতির বয়স কয়দিন? ওই রাশেদ বিভিন্ন দলের বড় বড় ব্যারিস্টারদের সাথে, আচ্ছা রাশেদের যোগ্যতা কি বলেন তো দেখি? রাশেদের যোগ্যতা কি? রাশেদ তার সাথে যে সমস্ত মেহমানরা যায় তার বাবার বয়সী, ওদেরকে ধরেই বলে বেয়াদব। এগুলো কি টক্কর ভাষা? তো এখন নাসিরউদ্দিন পাটোয়ারি আগাগোড়ায় দেশপ্রেমিক। এখন তার কিছু শব্দ চয়ন নিয়ে আমিও তার সাথে আজ আলেম, আমি এটা কিন্তু একমত না, কিন্তু দেশপ্রেমের জায়গা থেকে হ্যাঁ, সে দেশপ্রেমিক মানুষ। এখন কিছু কথা এটা আমিও সাপোর্ট করতে পারি না, কারণ আমার এই ব্যাসেসটা তো এটা যায় না, সো আমি সাপোর্ট করতে পারি না। কিন্তু কথা হলো, নাসিরউদ্দিন পাটোয়ারি যদি বেয়াদব হয়, তাহলে রাশেদ খান কি? ও যদি বেয়াদব হওয়ার কারণে তারে হামলা করা লাগে, আমির হামজা উল্টাপাল্টা কথা বলে, আমির হামজা বলে আমার এলাকার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সব আমি, এটা বলার জন্য যদি আমির হামজার গাড়িতে হামলা করা লাগে, তাহলে রাশেদের এই একই যোগ্যতার কারণে রাশেদ আবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে যায়। বিষয়টা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না? এটা কেমন হয়ে গেল না? তো আমি বলবো, এই সমস্ত চাটুকারদের প্রধানমন্ত্রী তার কাছে যেভাবে জায়গা দিচ্ছেন, এতে করে দেশ যেমনি ভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং বিএনপির কি এমন মানুষ নাই যারা যাদেরকে রুহুল কবির রিজভী সাহেব বলতেন যে বিএনপির মজলুম আমাদের অনেক কর্মী আছে যারা ঢাকা শহরে রিক্সা চালায়? এখন তাদের মতো রিজভী সাহেব সহ কয়েকজন হয়তো আমরা আন্দোলনে দেখেছি, বাকি বহু বড় বড় নেতা 17 বছর আন্দোলনে দেখি নাই। এরা ব্যাংক ব্যবস্থাপনা টিকায় রাখছে, এদের ব্যাংক ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগের সাথে মিলেমিশে টিকিয়ে রেখেছে। এখন এই যে লোকগুলো যারা
এই 17 বছর কষ্ট করেছে, মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে জায়গা দিতে পারতেন। সেটা না করে চাটুকারদেরকে জায়গা দিলে, যারা পরীক্ষিত দেশপ্রেমিক না, পরীক্ষিত বিএনপি না, পরীক্ষিত প্রধানমন্ত্রী শুভাকাঙ্ক্ষী না, এদেরকে জায়গা দিলে বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে দেশের এবং প্রধানমন্ত্রীর। জামাত শিবির এই সমস্ত জিনিস তোয়াক্কা করে বলে আমার মনে হয় না। অতএব রাশেদ নুরু কি বললো, বা এই পদ না থাকলে এর গণেকে, পদ না থাকলে আমনে টকশোর মধ্যে ওরে সাবজেক্ট হিসেবে সাবজেক্ট বানাতেন? মোটেও বানাতেন না। বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ কেউ না যারা নিয়ে আমার টকশো করার খুব বেশি দরকার আছে। ধন্যবাদ মাসুক ভাই। আপনাকে ধন্যবাদ। আমরা মুফতি মামুন হুসাইন হাবিবি বরাবরই খুব সুন্দর উপস্থাপন করেন। আমরা দীর্ঘদিন যাবৎ একসাথে কাজ করে আসছি। আমাদের সাথে আমাদের আরো দুইজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন, লন্ডন থেকে যুক্ত হয়েছেন বাংলাদেশ কমিউনিটি, লন্ডনের সকলের প্রিয় পছন্দের সিনিয়র সাংবাদিক সাইদ চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আপনাদের অনেক ধন্যবাদ। জি, আমরা স্বাগত জানাচ্ছি মাহমুদুর রহমান মাহমুদ ভাই, রাজনৈতিক বিশ্লেষক এবং ভারত বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক বিষয়ে সবসময় মিডিয়াতে কথা বলে থাকেন। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ মাহমুদ ভাই। আমাদের সাথে যুক্ত হবে কিছুক্ষণের মধ্যে নারায়ণগঞ্জ জেলার বিএনপির সাবেক আহ্বায়ক জনাব মনিরুল ইসলাম রবি। কিছুক্ষণের মধ্যে উনি যুক্ত হবেন এবং আমাদের সাথে কথা বলবেন। আমি এখন কথা বলার জন্য যে সাবজেক্টটা নিয়ে আমরা কথা বলছি, এই সাবজেক্টের উপরে কথা বলার জন্য অনুরোধ করছি জনাব সাইদ চৌধুরীকে। যে সাইদ চৌধুরী, বিপি নুরুল হক নূর আর রাশেদ খানের বর্তমান কথাবার্তা গুলায় আপনার কি স্মরণ আসে? শেখ হাসিনার সময় হাসানুল হক ইনু আর রাশেদ খান মেনন এরকম কথা বলতো, আর বর্তমানে তারা এখন কোথায় আছে? এই জিনিসটা একটু কপি বলে আপনার কাছে, মানে নেক্সট ইনু আর রাশেদ খান মেনন বলে আপনি মনে করেন কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমরা এটাকে একটু ভিন্নভাবে দেখতে চাই। কথাটা হলো, ব্যক্তিকে আমি আইডেন্টিফাই না করে ক্যারেক্টারটাকে আমি আইডেন্টিফাই করতে চাই। কারণ রাজনীতিতে যারা দল বদল করে তারা দুই শ্রেণীর হয়। একটা শ্রেণী হলো নৈতিকতার কারণে, আদর্শিক কারণে, আপোষহীন হওয়ার কারণে সে অনেক বড় দল থেকেও বেরিয়ে যেতে পারে। এরা স্বার্থের জন্য অন্য কোনো দলে যায় না, তারা এক দল থেকে আরেকটা ভালো দলের দিকে যায়, আদর্শিক দলে যায়। সেখানে তার পজিশন কি সেটা মুখ্য বিষয় থাকে না। তার চিন্তার যদি মিল থাকে, স্বচ্ছতা থাকে, নৈতিকতা থাকে, তাহলে সেখানে সে অংশগ্রহণ করে। এরকম ইতিহাস আমরা বাংলাদেশে দেখেছি, দুনিয়ার বিভিন্ন জায়গায় দেখেছি। আর আরেকটা দল আছে, দুনিয়ার সব জায়গায় এই দলের ক্যারেক্টার সমান, যারা স্বার্থের জন্য নৈতিকতাহীন ভাবে স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য কোনো দলে ভিড়ে, এবং এরা ওই দলে ভিড়ার কারণে ওখানে গিয়ে তারা মুসাহেবি করে, এটাকে রাজনৈতিক ভাড়ামি বলতে পারেন। তারা ওই দলের দালালদের চরিত্র, মানে ওদের ওইখানে যাদের নেতৃত্বে যারা আছেন, কর্তৃত্বে যারা আছেন, যারা প্রভাবশালী আছেন, এদের দালালি সামসামি করে, ওদের চেয়ে আরো বাড়তি কথা বলে, প্রতিপক্ষকে আগেত করে, নোংরামি করে, ইতরামি করে, এবং এটা দিয়ে তারা কিছুদিন ওইখানে থাকতে চায়। এবং এদের পরিণতি এক সময় ভয়াবহ হয়, বিকজ এটা যোগ্যতা দিয়ে তারা করে না, তাদের এই অপতৎপরতা, দুর্বিসন্ধি, কুৎসিত কদাকার এইসব আচরণের করে থাকে। এবং এটা শেখ হাসিনার সময় আপনি ঠিকই বলছেন, আমরা ইনুকে দেখেছি। ইনু কিন্তু একটা যোগ্যতা সম্পন্ন মানুষ ছিল, শুধু ক্যারেক্টারিস্টিক সে তার যেহেতু এমন সব উদ্ভট চিন্তা ভাবনার অধিকারী হয়েছিল যে সে বাংলাদেশের মতো মুসলিম দেশে একজন অ্যাথিস্ট, ইসলাম বিরোধী একটা শক্তি হিসাবে কোনো জনসমর্থন ছিল না, সামাজিক কোনো ভ্যালু ছিল না। তার মাঝে সে একটা রাজনৈতিক পার্সোনালিটি তার ছিল, এবং তার মাঝে আপনার পেস লাগানো, ধান্দা লাগানো, সংঘাত সৃষ্টি করা, বিদ্বেষ তৈরি করা, অন্য একটা নেগেটিভ তৈরি করা, এইসব বিষয়ে তার পারঙ্গমতা ছিল। এই পারঙ্গমতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করতেন শেখ হাসিনা। এবং দেখা যেত শেখ হাসিনা যাদের গালি দিতেন না, কষ্ট দিতেন না যাদের বিষয়ে,
এই ইনু ম্যানদের দিয়া এইসব কাজ করাতেন, এবং আস্তে আস্তে এদের অভ্যাসটা খারাপ হয়ে গেল। এরা প্রতিদিন রাত পোহালেই কাউকে না কাউকে গালি না দিয়ে, খালেদা জিয়াকে বেজ্জতি না করলে, জিয়াউর রহমানের উপর কটূক্তি না করলে, আমাদের দেশের দেশপ্রেমিক নেতাদের উপর বিশুদ্গার না করলে এরা তৃপ্তি পেত না বা শান্ত হতো না। দুর্ভাগ্যজনকভাবে এই যে লোকগুলো, এইসব ক্যারেক্টারের কারণে আমাদের রাজনীতি যে কলুষিত হয়েছে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর বাবা মার মতো, ধরেন আপনার খালেদা জিয়ার মতো একজন ধরেন সারা দেশে সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধেয় একজন মানুষকে এরা যেভাবে নোংরা আচরণ করেছে, নানাভাবে কলুষিত করবার চেষ্টা করেছে, গালিগালাজ করেছে, তুচ্ছার্থে কথা বলেছে, সেই পরিবারের সন্তান তারেক রহমানের আমলে আরো কেউ এইসব ক্যারেক্টারের হোক, সেটা তার নিজের দলে কিংবা অন্য দলে, এইটা আমরা আশা করতে পারি না, আমরা ভাবতে পারি না। সে যে কেউ হোক, আমি কারো নাম নিতে চাই না, চারিত্রিক কারণে, বৈশিষ্ট্যের কারণে যারা এইরকম হয়, ইনুমিনুর মতো হয়, এদের আশ্রয় প্রশ্রয় দেওয়া মুঠেও সঠিক নয়। বরং এদের এই যে ক্ষমতার লোভ, এই যে ব্যক্তিগত স্বার্থ, এই যে আদর্শহীনতা, এই যে সুযোগ সন্ধানী মনোভাব, এবং এরা আতিলকে তাল বানানো, নিজেদের মহান কিছু পণ্ডিত জাহির করা, এবং বিভিন্ন টেলিভিশনে ভালো মানুষগুলোকে ডেকে নিয়ে ইনসাল্ট করা, বিকজ ভদ্রলোক তো ইতরের মতো উত্তর দিবে না, থাপ্পড় দিবে না তাদের। এইরকম যারা ভদ্রলোক, যারা থাপ্পড় দিতে চায় না, যারা সংঘাত করতে চায় না, যারা ইতরামি জবাব ইতরামি দিয়ে দিতে চায় না, এদের নিয়ে ইনসাল্ট করার একটা প্রাতিষ্ঠানিকতা লাভ করেছে সাম্প্রতিক সময়ে। আমার মনে হয় এইটা আমাদের দেশের সবাই জানে এটা কারা করছে, কারো নাম নেওয়ার আমার মনে হয় দরকার নাই। কি বলেন আপনি? জি, সাইদ চৌধুরী, আপনার উপস্থাপনা আমরা সবসময় বরাবরের মতনই আমরা আনন্দ। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। সাইদ চৌধুরী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আমাকে শুনতে পাচ্ছেন সাইদ চৌধুরী? আচ্ছা, সাইদ চৌধুরী, আপনার কাছে আবার আসবো। আমরা একটু, আমাদের সাথে যুক্ত হয়েছেন মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ জেলার সাবেক বিএনপির আহ্বায়ক। আমি মনিরুল ইসলাম রবি ভাইকে স্বাগত জানাচ্ছি কেটিভি 24 এর আজকের এই লাইভ অনুষ্ঠানে। জি, রবি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন একটু মাহমুদুর রহমান, আওয়াজ শুনতে পাচ্ছি না, নেটওয়ার্ক ঠিক আছে কিনা? ঠিক আছে, ঠিক আছে। আমরা একটু মাহমুদুর রহমান মাহমুদ ভাইয়ের কাছ থেকে কথা শুনবো, তারপরে আমরা সাইদ চৌধুরী, আশা করি নেটটা ঠিক হয়ে যাবে। সাইদ চৌধুরী, একটু আপনি প্রয়োজনে আউট হয়ে আবার ইন করেন, তাহলে আপনার নেটটা ঠিক হয়ে যাবে। মাহমুদুর রহমান মাহমুদ ভাই, এখানে সাইদ চৌধুরী এবং মুফতি মামুন হুসাইন হাবিবি যে কথাগুলা বলেছে, বিপি নুরুল হক নূরকে আমি আজকের হেডলাইনে রাখলাম যে বর্তমান সময়ের হাসানুল হক ইনু আর রাশেদ খান মেনন কিনা। বিপি নুরুল হক নূর আর নূরের যে সেক্রেটারি ছিল রাশেদ খান, তাদের তো দল টলে এখন অবস্থা ভালো না, কিন্তু তাদের কথাবার্তা শুনলে মনে হয় বাংলাদেশের রাজনীতিতে তারাই আছেন, মানে রাজনীতির টপ লেভেলে। আপনি কি মনে করেন মাহমুদ ভাই? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসুক ভাই, শোনা যায়? জি, শোনা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনার অগণিত দর্শক শ্রোতাকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, এবং সহ আলোচক যারা আছে সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি যে দুইজন মানে পচা গলা এবং আদর্শহীন দুইজন লোকের উদাহরণ দিলেন এখানে, আপনি নিজেই, আমি একজন আপনার এই অনুষ্ঠানের এবং আপনি খুবই ভক্ত, দেখি সবসময় এবং কানেক্টেড থাকি। আপনার মতো একজন গণমাধ্যম ব্যক্তিত্ব যখন ভিপি নূর বলেন, তখন এটা ম্যাটার করে। ঠিক আছে, ভিপি নূর তো, সে কি এখন ভিপি? আমরা ওই পরিচয়ের জন্য, যেরকম মান্না ভাইকে আমরা বিপি বলি, আমানুল্লাহ আমার ভাইকে আমরা বিপি বলি। জি জি জি, আমরা কিন্তু এভাবে মনের অজান্তেই এই লোকগুলোকে, এই ইতর প্রজাতি যারা গায়ে মানে না অমনি মরল, গায়ে মানে না আপনি মরল,
কি কারণে কিভাবে ভিপি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এগুলো সবই আমরা জানি, যাক সেটাও আমরা খাটো করব না, ওকে। রাইট রাইট। কিন্তু এরা এর পরে যেটা হয়েছে কি যেন হনুরে, এরা এমন একটা নিচু বংশের এদের পদার্পণ, এত মানে বংশ পরিচয়হীন, যেটা ভালো করে বলতে পারে, ওই যে আমি লক্ষ্য করেছি ডক্টর অলিহাদ। যাই হোক, আমি এত ডক্টর অলি আহমেদ, এই যে প্রেসিডেন্ট প্রার্থী অলি আহমেদ। এরা 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 কুয়ার ব্যাং যখন কুয়ার ব্যাঙে যখন গভীর সমুদ্রে যায়, যে অবস্থা হয় তাদের, এরা অবস্থা এরকম হয়ে গেছে। এরা আপনি দেখেন, আপনি তাকে ভিপি বলছেন, এরকম বাংলাদেশে দেখি ভিপি নূর মাহমুদুর রহমান মান্না যখন ভিপি হয়েছে, তখন ভিপি এরা এদের মাহমুদুর রহমান মান্নার সময়, উনি যখন ছাত্র, সেই সময়ের ছাত্র রাজনীতি সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে এদেরকে আমরা কোন রাখতে পারবো? আপনার মনে আছে কিনা জানি না, এই নূর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি হওয়ার পরে, যখন সে জাতীয় রাজনীতিতে নিয়ে মাথা ঘামানি শুরু করছে এবং সে দল গঠন করবে বলে পায়তারা শুরু করছে এবং মানে উথাল পাতাল শুরু করলো, তখন আমার সহায় আপনার এই অনুষ্ঠানে নতুবা ফেস দ্য পিপলের কোনো এক ইয়েকে আমাকে ডাকা হয়েছে এবং সেও ছিল সেখানে। তখন আমি তাকে বলছি, ভিপি নূর, তুমি আল্লাহর ওয়াস্তে, ফর গডস সেক, তুমি নতুন একটা রাজনৈতিক দল গঠন করার প্রচেষ্টা থেকে দূরে সরে গিয়ে বাংলাদেশের যে প্রচলিত ধারার রাজনৈতিক দলগুলো আছে, এটার মধ্যে কোনো একটার মধ্যে তুমি ঢুকে যাও। তুমি নিজেকে ছাত্র রাজনীতির একটা আইকন ভাবতেছো, ভিপি হইছো, খুব ভালো, চমৎকার। তুমি ছাত্র রাজনীতি থেকে যখন জাতীয় রাজনীতিতে ঢুকবা, তখন জাতীয় রাজনীতির যে আমাদের দৈন্যদশা, সেটা অনেকটা দূর হবে। এই পরামর্শটা আমি তাকে দিছিলাম। সে তো সেটাতে আমার মনে আছে, সে তেলে বেগুনে যেতে গেল এবং সে ভাবছে বাংলাদেশকে উদ্ধার করার জন্য জাতীয় রাজনীতিতে তাকে হাতছানি দিয়ে ডাকছে, এবং তার বিকল্প বাংলাদেশে খুব একটা নাই। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি হয়েছে, সুতরাং আগামী দিনে সে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হওয়ারও স্বপ্ন দেখে, এবং সেগুলো করতে গিয়ে, জাতীয় রাজনীতিতে ঢুকতে গিয়ে, সে একটা নতুন দল গঠন করতে গিয়ে সে কত কিছুতে না জড়িয়েছে। সে জড়িয়েছে, বিকাশ নূর হয়েছে, সে চাঁদাবাজার আইকন হয়েছে, সে মুসাদের শিখণ্ডী হয়েছে। মানে এখনো কোনো অপকর্ম নাই যেগুলো আমাদের জাতীয় রাজনীতিতে, আমাদের অনেক ক্ষেত্রে জাতীয় নেতারা বুড়াকালে শেষ বয়সে আসি চর্চা করে হতাশার থেকে, যেমন নাকি ইনু, যেমন নাকি এই যে ওবায়দুল কাদেররা, যেমন নাকি মেননরা, বা অনেকের কথা যে বললেন, এরা শেষ বয়সে এসে বুড়া বান্দর হয়ে যায়। এই ভিপি নূর এই অল্প বয়সে এরকম বান্দর হবে, মানে আমাদের অনেকের আক্কেল গুড়ুম হয়ে গেছে, ঠিক আছে? তার মানে তারা এত অল্প বয়সে এত টেন্ডার, এই যে তারা টাউটারি, বাটপারি, বদমাইশি, সগলখুরি আর মানে সবকিছু আয়ত্ত করে ফেলছে। আয়ত্ত করে ফেলে এক ধরনের মানুষের মধ্যে এমন একটা অবস্থা তৈরি করছে যে এদের অবস্থানটা তৈরি এমন ভাবে করছে, মানুষ এক ধরনের বিভ্রান্ত হয়েছে। দেখেন, আপনি লক্ষ্য করে থাকবেন, এটাতে আজকারা যেমন আমাদের জাতীয় রাজনীতিটা কিছুটা দিয়েছে নানা কারণে, রাজনীতির কারণে, তারপরে আপনার আন্দোলনের কারণে, নানা কারণে দিয়েছে। এটা ঠিক নয়, কিন্তু এটা যেমন নাকি বিএনপিও দিয়েছে, ঠিক তেমনি জামাতও প্রতিযোগিতা করে দিচ্ছে। এই যে জাতীয়, এই যে যারা 24-এর গণ অভ্যুত্থান করেছে, গণ অভ্যুত্থান করছে ভালো কথা, গণ অভ্যুত্থান এক জিনিস, এমপিগিরি করা আরেক জিনিস। গণ অভ্যুত্থান এক জিনিস, এমপি মন্ত্রী হওয়া আরেক জিনিস। গণ অভ্যুত্থান এক জিনিস, আপনার রাষ্ট্র পরিচালনা করা, মন্ত্রণালয় পরিচালনা করা আরেক জিনিস। ওটার জন্য দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিতে হবে তোমাকে। সেটা না করে তারা একদম শুরুতেই এই এমপি মন্ত্রী হওয়ার জন্য যেভাবে তারা প্রতিযোগিতা করেছে এবং যেভাবে আমাদের জাতীয় নেতাদেরকে বিভ্রান্ত করেছে এবং জাতীয় নেতাদেরকে রাতের ঘুম দিনের হারাম করে ফেলছে এবং তাদেরকে এক ধরনের বাধ্য করেছে,
এটা আমাদের জাতীয় রাজনীতিতে সুখের খবর নয়। আমি একটু প্রাসঙ্গিকভাবে বলতেছি, আমাদের মুক্তিযুদ্ধ যখন হয়েছে, মুক্তিযুদ্ধের পরে আমাদের ওই সময়ে জাতীয় নেতারা, আমাদের ছাত্র নেতারা এত পরিমাণে, এরা তো দেশ স্বাধীন করছে, দেশ তো স্বাধীন করছে, মুক্তিযুদ্ধ তারা তো এত বেশি ডিজার্ভ করে নাই, এত বেশি উতাল পাতাল করে নাই যে আমাদেরকে এই দিতে হবে ওই দিতে হবে। হ্যাঁ, কিছু ছিল, কিছু হয়েছে যেগুলো করতে গিয়ে শেখ মুজিব ডুবছে। আপনি জানেন শেখ মুজিব ডুবছে না ওদের কারণে, অনেকের কারণে। তারা এত বেশি বাড়ছে জাতীয় রাজনীতিতে ঢুকতে গিয়ে, এবং সেই ক্ষেত্রে শেখ মুজিব তাদের সাথে পেরে উঠে নেয় এবং জাতীয় রাজনীতিতে তারা পরবর্তীতে কলুষিত করেছে এবং বিভ্রান্ত করেছে, এবং আমাদের রাজনীতিটা মুক্তিযুদ্ধটাকে এক ধরনের মুক্তিযুদ্ধকে কালিমা লেপন করেছে এই শ্রেণীটা। ঠিক তেমনি আমার কথা অনেকে হয়তো নাকশ হবেন এই প্রজন্ম, আমি কাউকে নাকশ করার জন্য বলতেছি না। আমি বলতে চাচ্ছি তোমার 24-এর আন্দোলন, গণ অভ্যুত্থান ভূমিকা স্যালুটযোগ্য, কোনো সন্দেহ নাই। এই পর্যন্ত তুমি থাকো। এর পরের স্টেজ হচ্ছে তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে স্বাবলম্বী হইতে হবে, তোমাকে শিখতে হবে, রাজনীতি শিখতে হবে, ডিপ্লোমেসি শিখতে হবে, কৌশল শিখতে হবে, তারপরে তোমাকে আগাইতে হবে। তুমি মনে করছো তোমার দ্বারা একটা আন্দোলন হয়ে গেছে, একটা সরকার পড়ে গেছে, যদিও সেই সরকার পড়ছে তোমার কারণে, তুমি অনেক কিছু করেছো সেটা মানলাম, তখন তুমি কি হনুরে, তোমার আর হুঁশ নাই। এই জিনিসগুলো আমরা এখন সময় এসছে আমাদের জাতীয় রাজনীতিতে, আমাদের জাতীয় নেতারা, জাতীয় দলগুলো, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এই চারটেই তো জাতীয় দল। এদেরকে ভাবতে হবে যে আমরা আমাদের দেশে একটা কথা বলে যে বাচ্চা পোলাপাইনের আপনার ইয়েতে মানে আশা খাওয়া যাবে না, তাদের ভূমিকা জি মাহমুদ ভাই, আমরা চমৎকার আপনার কথা শুনেছি। আমরা একটু মনিরুল ইসলাম রবি ভাইকে অ্যাড করছি, আবার আমরা আপনার বিশ্লেষণ শুনবো। আর দ্বিতীয় পার্টে আমরা সব অতিথিদের বিশ্লেষণ আবার শুনবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব মনিরুল ইসলাম রবি ভাই। রবি ভাই আমাদের সবসময় সুন্দর কথা বলে থাকেন, আমরা হাসিনা বিরুদ্ধে আন্দোলন একসাথে করেছি। রবি ভাই দীর্ঘ সময় ধরে বিএনপি রাজনীতি করলেও রবি ভাইয়ের অভিজ্ঞতা বাংলাদেশের রাজনীতিতে প্রচুর। আমি বলবো যে রবি ভাই, আজকে আমাদের হেডলাইনটা হলো বিপি নূর, রাশেদ খান বর্তমান সময়ের হাসানুল হক ইনু আর রাশেদ খান মেনন হয়ে গেলেন কিনা। তাদের কথাবার্তার ভিতরে মানুষ যা শুনছে মনে হচ্ছে এই দেশে তারা দুইজনই বড় রাজনীতিবিদ। অন্যান্য বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মনে হয় কোনো মানে মূল্যায়নই তারা করেন না। আপনার চোখে আপনি কি দেখছেন বর্তমান সময়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক সৈয়দ মাসুদ, আমার সাথে বিজ্ঞ আলোচক বিন্দু, যারা আপনার মাধ্যমে আমাদেরকে দেশে এবং প্রবাসে দেখছেন, আপনার টিভির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সকলকে দর্শক শ্রোতাদের অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। দেশে এখন বড় ক্রাইসিস মুভমেন্ট চলছে, আমরা সেদিকে নজর রাখা উচিত। দ্বন্দ্ব ভুলে আমাদের ঐক্য থাকা উচিত। সেই মুহূর্তে যখন আপনি আজকে এই প্রশ্ন নিয়ে অবতারণ হয়েছে, সেই তো আমার বলতে হয় যে 18 কোটা আন্দোলনের নেতারা, 24-এর কোটা আন্দোলনের নেতারা, এদের কাছ থেকে কিন্তু আমরা অনেক বড় কিছু আশা করেছিলাম। যখন নেপালের যে এনজিরা সরকার পতন ঘটিয়ে দিল, তারা কিন্তু একজন পপ গায়ে প্রধানমন্ত্রী বানাই দিল, তারা ক্যাম্পাসে ফিরে গেল। আমরা আশা করেছিলাম আমাদের ছাত্ররা তাদের শিক্ষা জীবন শেষ করবে, সুন্দর গঠনমূলক জীবন গড়বে, বিভিন্ন বিষয়ের উপরে পিএইচডি করবে, থিসিস করবে, দেশকে আলোকিত করবে, শিক্ষা অঙ্গনকে আলোকিত করবে। আমরা কি দেখলাম? তারা কেউ পাও ধরে মা বইয়া সালাম করে, আবার কেউ কারোর সাথে গাঁট বেঁধে নির্বাচন করে। সে মনে করেন আমাদের সাথে নির্বাচনের জোর ছিল নূরদের,
তো এখন নূরের জোট ক্ষমতায় আসেন, তাহলে নূর একটা সারপ্রাইজ তো পাবেই, জোটের পক্ষ থেকে যে মন্ত্রী হয়ে গেছে। আচ্ছা, আমি এইটাকে এখানে রেখে আরেকটা পার্ট আমি বলি। মনে করেন জামাতে ইসলামী এনসিপি 11 দলীয় জোট, তারা মনে করেন বাংলাদেশের ক্ষমতায় আসতো, তাহলে কি নাহিদ মন্ত্রী হতো না? তাহলে কি ডারবি নাসির মন্ত্রী হইতো না? সার্জিস মন্ত্রী হতো না? আতনাত আব্দুল্লাহ কি মন্ত্রী হইতো না? আর তাদেরকে মন্ত্রী বানাইলে দোষের কিছু হইতো? কারণ তারা একটা জোটের সাথে নির্বাচন করেছে, তাদের জোট সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে, সরকার গঠন করেছে, অবশ্যই তারা মন্ত্রী হওয়ার দাবিদার, মন্ত্রী হতে পারে। আমি তো এটাকে ভিন্ন অর্থে দেখি না। আমি দেখি এই জন্যই যে সেটা হলো যে আমরা যা চেয়েছিলাম সেখান থেকে জাতি নিরাশ হয়েছে, হতাশ হয়েছে। তারা আজকে যেভাবে দুই পক্ষ দুই দিকে থেকে পূর্বসূরীদের মতো কাদা ছুড়াছুড়ি করছে, সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে শিক্ষা গ্রহণ করে আপনাদের কাছ থেকে জাতি এটুকু আশা করে না। কিন্তু আপনারা দুই পক্ষই 18 বলেন 24 বলেন, দুই পক্ষই দালালিতে নামছেন। কেউ আমার দালালি করে, কেউ মাসুক ভাইয়ের দালালি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মাসুক ভাই, জি ভারতের সাথে আমাদের একটা কূটনৈতিক ক্রাইসিস চলছে, আপনারা জানেন। রাইট। এই মুহূর্তে একটা চরম কূটনৈতিক ক্রাইসিস চলছে। সেই ক্রাইসিসটা হলো আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো শর্ত থাকে না। বন্ধুপ্রতিম রাষ্ট্রে এক সরকার আরেক রাষ্ট্রে যায়, আরেক রাষ্ট্রের সরকার আরেক রাষ্ট্রে আসে, এটা এইভাবেই পৃথিবীতে ট্রেডিশন চলে আসছে। হ্যাঁ, চলে আসছে এবং সম্পর্ক উন্নয়নে এগুলি হয়ে থাকে, চলমান প্রক্রিয়া। কিন্তু দুর্ভাগ্য যে আমরা যে কথা বলে বলে আজকের এ পর্যন্ত এসেছি, সে কথার সাথে আমরা বেমানি করতেছি। আমরা হাদির রক্তের সাথে বেমানি করতে চাই। আমরা শেখ হাসিনাকে নিয়ে আসা হোক, সে শর্ত দিলে সেটাকে আপনারা ক্যাশ না করে আপনারা অন্য পক্ষের বক্তব্যকে ক্যাশ করে দেশের নৈরাজ্য সৃষ্টি করতে চান। এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যের, জাতির জন্য দুর্ভাগ্য। আসুক ভাই, আমি আপনার মাধ্যমে বলি, জাতি গঠনে কেউ না কেউ রক্ত দেয়। আন্দোলন সংগ্রামে যতক্ষণ পর্যন্ত রক্ত না ঝরছে 52 থেকে এ পর্যন্ত, সেই আন্দোলন কিন্তু সাকসেস হয়নি। অনেক আন্দোলন রক্ত না ঝরা পর্যন্ত কিন্তু আন্দোলন সাকসেস হয়নি। সেই রক্তর দাগ মুছে যাওয়ার আগে আমরা দালালির খাতায় নাম লেখাইলাম, নিজেদেরকে দালাল বানাইলাম। এখানে আমার বিস্ময় এবং বিস্ময়কর মনে হয় যে কোন দেশের নাগরিক আমি। এই দেশটাকে তো এত ছোট করে আমরা দেখি না। মাতৃভূমির চেয়ে মায়ের চেয়ে আপন আর কেউ হয় না। সে মাতৃভূমিকে, মাকে আমরা বিক্রি করে দিই দুধের দরে। মারে বিক্রি করে আমরা মদ খাই, দেশকে বিক্রি করে আমরা দুর্নীতি করি, লুটপাট করি, কারি কারি টাকা নিয়ে পালায় যাই। কত বড় বদনসিব আমাদের মতো এই বান্দাদের, বলেন। আমরা সেখানে কথা বলি না। নূর কি করলো, আসনাদ কি করলো, সার্জিস কি করলো, এগুলি আলাপে নিয়ে আসি। আবার একটু মুখের বেকা টেকা করে এরকম করে একেবারে একটা সুট টুর দিয়া মনে করেন যে মোটামুটি এগুলি আবার উপস্থাপন। মনির ভাই, আপনাকে সরাসরি আরেকটা প্রশ্ন নিয়ে নিই আপনার জন্য, আপনি প্রশ্নটা উত্তর দিয়ে দিবেন। মিজান ভাই ঢাকা থেকে যুক্ত হয়েছেন, মনির ইসলাম রবি ভাইকে প্রশ্ন করবেন। রবি ভাই একসাথে আপনার প্রশ্নটা উত্তর দিয়া, এরপরে আমরা মুফতি মামুন হোসেন। আলোচক বৃন্দ, আসলে এই যে গণ অধিকার পরিষদের কয়েক নেতা, বর্তমানে গণ অধিকার দল বলতে নাই, বিশেষ করে রাশেদ এবং বিপি নূর, আগে যে বিপি ছিল, এরা কইতেছে যে জামাত যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে হচ্ছে আওয়ামী লীগ যখন জামাতকে নিষ্ক্রিয় বা নিষিদ্ধ করছে, সেম করবে বিএনপি।
আপনার কি মনে হইতে আমি সবাইকে বলতেছি যে বিভিন্ন তো অনেক পর মোসাদের সাথে এখানে কানেক্টেড এবং ইন্ডিয়ার সাথেও কানেক্টেড আছে কিনা, যদি করে তাহলে কে হবে? ধন্যবাদ। মনির ভাই, মনির ইসলাম রবি ভাই, আপনি যদি একটু মিজান ভাইয়ের কথাটার উত্তর দিয়ে দেন। আমি এগুলি সম্বন্ধে জানি না, কারণ ভুল তথ্য উনি বলতে পারে, উনি দর্শক, ওনার আমি শ্রদ্ধা জানাই, উনি ওনার বক্তব্য, মনের কথা উনি বলবেন, আমাদের সামনে উপস্থাপন করবেন, এটাতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব না। আমি ওনাকে উইশ করি এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই, কিন্তু উনি যেভাবে তথ্য দিচ্ছেন সেই তথ্য আমার কাছে নাই। সেহেতু আমি একটা লোকের বিরুদ্ধে কথা বলবো, এর মালনা মাঝে মাঝে ফাঁকি মারে, আমার কোরআনও এটা মানে না, আমার হাদিসও এটা মানে না, খেলাও করে না। আল্লাহ বলছে তুমি তথ্যর সাথে মিল রেখে কথা বলো। আমার নবী বলছে কাউকে ছোট করো না ভুল তথ্য দিয়ে। তাহলে আমি তার উম্মত হয়ে, আমি আল্লাহর বান্দা হয়ে কিছু জানি না সে বিষয়ে আমি কথা বললাম, এটাকে আমি ঠিক ভালো ছোট। অসংখ্য ধন্যবাদ। যে কথাটা আমি আপনাকে বলি, আমি আগেও বলছি যে বিপি নূর আপনারা বলতেছেন, আমি নূরই করি বলি। হ্যাঁ, মাহমুদ ভাই আমারে বলছে বিপি না বলতে। না নূর না, মাহমুদ ভাই তো বিপি কইছে 4 বার। আরে মাহমুদ ভাই তার নাম যতবার উচ্চারণ করছে ততবারই বিপি কইছে। আমি তো শুরুই করছি নূর দিয়া। শুনুন, আমি শুরুই করছি নূর দিয়া। নূরলোক নূর, শুনেন, নূরলোক নূর একটা দলের প্রতিনিধিত্ব করে, সেই দল আমাদের সাথে জোটের, সেই দলের জোট ক্ষমতা আসেন, সে তার জোটের পক্ষ থেকে সারপ্রাইজ পাইতেই পারে, সে মন্ত্রী হতে পারে, অন্য কিছু হতে পারে, এমপি হচ্ছে। তবে অন্য একজন যেটা বলতে রাশেদ খান, সে আর এখন গণ অধিকার পরিষদ করে না, না সে বিএনপি করে, সে সরাসরি বিএনপি করে এবং সে বিএনপির নেতা এবং বিএনপি থেকে সে নির্বাচন করছে, যেখানে কি জামাত ইসলামের প্রার্থী হয়েছে। হ্যাঁ, এখন আমি তো তথ্য ছাড়া কথাটা বললে আমার দর্শকরা বলতে পারে, কিন্তু মাসুক ভাই আমি বললে সাথে সাথে কিন্তু আইসিটিতে মামলা হয়ে যায়। এই মামলা কিন্তু আপনি ফেস করতেন, আপনার এই চ্যানেল 3 বার 4 বার হারাই ফেলছেন, বহু কষ্ট করে আবার এই চ্যানেল পুনরুদ্ধার করছেন। এখন ওনারা যেভাবে আমাদের কাছ থেকে আশা করে, দর্শকদের আশা, জাতির কাছে প্রধানমন্ত্রীর কাছে অনেক আশা থাকে না আমাদের, সেরকম আমাদের কাছে আমাদের দর্শকরা, ওনারা আমাদেরকে দেখেন, শুনেন, ওনাদের এমবি খরচ করেন, টাকা খরচ করেন, আমরা ওনাদের কাছে ঋণী। আমি ওনাদের কাছে ঋণী না, আমি ওনাদের কাছে ঋণী, আমরা চ্যানেলও ঋণী। আমি এই জন্য বলছি যে ওনাদের প্রতি শ্রদ্ধাবোধের কোনো অভাব নাই, কিন্তু ওনারা যে ভাষা আমাদের কাছ থেকে শুনতে চায়, কিন্তু আমাদের উপর বাইন্ডিংস আছে। দয়া করে মাননীয় আমাদের দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করবো করজোরে, যে মাসুক, সৈয়দ মাসুক বা আমি বা ওই যে মাহমুদ ভাই, আমরা আপনাদের মতো আপনাদের ভাষায় কথা বলতে আমাদের পারি না, অপারক। এই জন্য আমার যা রাশেদ খানকে নিয়ে ছোট্ট একটা ইনফরমেশন আর কি, আমি যতটুকু জানি যে জামাতের প্রার্থী ওখানে পাশ করছে 1,60,000 ভোট পেয়ে, আর রাশেদ খান পাইছে 55,000 ভোট, তার মানে 3 ভাগের 1 ভাগ হতে পারে। আমি বলছি রাশেদ খানের আসনে জামাতের প্রার্থী বিজয় হয়েছে, এটার আর কোনো ব্যাখ্যার দরকার নাই ভাই। জি না, আমার প্রশ্নটা ছিল যে যদি রাশেদ খানের জায়গায় বিএনপির প্রার্থী থাকতো, ফেল করলো, আমার মনে হয় না যে 1 লাখ ভোটের ব্যবধানে ফেল করতো। আমি না এমন হইতে পারতো, 12,000 ভোট পাইতো। ভোটের ব্যাপারে বলা যায় না, ভোট একটা জিনিস। আপনারা এই যে এখন অনেকে ওই যে আমরা ব্যারিস্টাররা কালকে ধরছিলাম, আপনার ব্যারিস্টাররা কালকে ধরছিলাম 70 অনুচ্ছেদ নিয়ে খুব বড় বড় কথা কয়। আমি বললাম যে জুলাই সনদের 70 অনুচ্ছেদের কথা কি লেখা আছে? অর্থ বিল এবং আস্থা বিলে যে দল থেকে নির্বাচিত হবেন তার বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, এটা জুলাই সনদ অ্যালাউড করছে। অ্যালাউড করলে সেখানে আমি আপনাকে যদি প্রশ্নটা করি, আমি ব্যারিস্টারে বলছি, আচ্ছা আস্থা অর্থ কি? আস্থা ভোট কারে করে? কিসের আস্থা বলেন, এটার ব্যাখ্যা আছে? মাসুক ভাই আপনি পড়ে দেখেন, আস্থা ভোট অর্থ কি? আস্থা ভোট বলো মাসুক, সৈয়দ মাসুক কে আমি পছন্দ করি, এর নাম হলো আস্থা। জি জি, আস্থা মানে আপনার উপর আমার বিশ্বাস রাখা, ভরসা মনে করেন। হ্যাঁ, আমার বিশ্বাস, আমার ঈমান। যখন আমি একটা প্রার্থী, মনে করেন আমি দাঁড়িপাল্লায় ভোট দিব, আমি ধানের শীষে ভোট দিব, প্রার্থীর উপর আস্থা রাখি, দলের উপর আস্থা রাখি, তো আমি এটার আস্থা ভোট বলে। তো রাষ্ট্রপতির ভোট হলে তো আস্থা ভোট হইবে। 70 অনুচ্ছেদ দিয়ে কি টাকাইবেন আপনি? 70 অনুচ্ছেদ বুঝেন? ব্যারিস্টারে কইছিলাম তো কালকে, আনেন মিয়া সংবিধান পড়েন,
পরে ঠান্ডা হয়ে গেছে। আমি যে এই সমস্ত ভুল ব্যাখ্যা দিয়া জনগণ লোকে পায়তারা করেন না মিয়া, সবাই লোকে এগুলো করবেন না। টকশো করতে আইছেন। রবি ভাই, আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমরা আবার কিন্তু ফিনিশিং এ আপনার কথা শুনবো। আমরা একটু মুফতি মামুন হুসাইন হাবিবির কাছে যাব। মুফতি মামুন হুসাইন হাবিবি, আপনার কাছে যাওয়ার আগে একজন দর্শকের একটা প্রশ্ন নিচ্ছি, এই প্রশ্নটার উপরে আপনি কথা বলবেন। দর্শক একরাম ভাই, আপনি মুফতি মামুন হুসাইন হাবিবিকে প্রশ্ন করবেন, উনি আপনার প্রশ্নের উত্তর দিবে। আজকের হেডলাইন হলো বিপি নুরুল হক নূর রাশেদ খান বর্তমান সময়ের হাসানুল হক ইনু আর রাশেদ খান মেননের মতন ব্যবহার করছে কিনা। জি, আসসালামু আলাইকুম সম্মানীয় উপস্থাপক, আমাকে সংযোগ করার জন্য ধন্যবাদ। KTV 24 টিভি সম্মানিত উপস্থাপক, সম্মানিত আলোচক, মেহমান বিন্দু, বিজ্ঞ আলোচক। জি, ভূমিকার দরকার নাই একরাম ভাই, ডাইরেক্ট আপনি প্রশ্ন করবেন, এত আর ভূমিকা করতে হয় না। হাবিব ভাইকে প্রশ্ন করবো তার আগে আমি একটু রিপিট করি। আমার শ্রদ্ধেয় মনিরুল ইসলাম ভাই, মনিরুল ইসলাম রবি ভাই, উনি একজন বিজ্ঞ আলোচক এবং বিজ্ঞ রাজনীতিবিদ। ওনাকে একটু রিপিট করে আমি, উনি যেভাবে ওই নুরু রাশেদ খানের সাথে আমাদের বলেন বলেন আপনি, আমরা শুনতেছি। রাশেদ খানের সাথে হ্যাঁ, আপনার সাউন্ডটা এখন পাচ্ছি না একরাম ভাই, সম্ভবত ওনার কোনো ফোন চলে আসছে, চলে আসছে। একরাম ভাই, আমরা শুনতে পাচ্ছি না, আমরা চলে যাচ্ছি মুফতি মামুন হুসাইন হাবিবির কাছে, আপনার কথা আর শুনতে পাচ্ছি না। জি, মুফতি মামুন হুসাইন হাবিবি, দর্শকের পুরা প্রশ্নটা পাওয়া যায়নি, কিন্তু এর মধ্যে আরো 3 জন আলোচক আলোচনা করেছে আপনার পরে। আপনি শুরুতে ফার্স্টে আলোচনা করেছেন, তখন অবশ্য অন্যান্য অতিথিরা ছিলেন না, তো অতিথির 3 জনই আলোচনা করেছেন। সাইদ চৌধুরীর ডিস্টার্বের কারণে বের হয়েছে, উনি আবার যুক্ত হবেন। তো দ্বিতীয় এবং ফিনিশিং আপনার কথা আমরা শুনবো এখন। মুফতি মামুন মাসুক ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে আবার সময় দেওয়ার জন্য। আমি বলবো এই 36শে জুলাইয়ের পরে রাজনীতির মধ্যে গুণগত একটু পরিবর্তন আসা দরকার, আমাদের ভাষাগত পরিবর্তন আসা দরকার। ক্ষমতা পেয়ে গেলে, বড় চেয়ার পেয়ে গেলে অন্যকে অবমূল্যায়ন করে কথা বলা, এটা ভালো লক্ষণ নয়, এটা মনে রাখতে হবে। এবং আমাদের রাজনৈতিক ভদ্রতা, শিষ্টাচার আমাদের একটু অন্তত মানে এর মধ্যে একটু পরিবর্তন আনা দরকার। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওই আমার মাহমুদ ভাই যে কথাটা বললেন যে বুড়া বয়সে কেউ কেউ বান্দর হয়, এরা তো বুড়া বয়স হওয়ার আগে বান্দর হওয়া শুরু করছে, এই যে কথাটা মাহমুদ ভাই বললেন না, আমি মাহমুদ ভাইয়ের সাথে একটু যুক্ত করতে চাই। আমার বিদ্যুৎ চলে গেছে, দুঃখিত। তো সেটা হলো আসলেই তাই। নুরুকে যদি আপনি ব্যক্তিগতভাবে বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে, সে তো বেশি দিন হয় নাই তার ছাত্রত্ব শেষ করেছে, কিংবা রাশেদ, তাদের ছাত্রত্ব শেষ হয়েছে কেবল। তারা মেধাবী, যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কম বেশ তারা মেধাবী। তারা কিন্তু এই চাপাবাজি, এই মিথ্যাচার কিংবা এই তোষামদি এগুলা না করে তাদের যে রাজনৈতিক প্ল্যাটফর্মটা তারা তৈরি করেছে, এটাকে পর্যায়ক্রমে আরো শক্তিশালী করতে পারতো, রাজনৈতিক অঙ্গনে তারা নিজেদেরকে তৈরি করতে পারতো। এটা না করে চিন্তা করলো কবে এমপি হব, কবে দলকে গঠন করব, কবে দেশের জন্য অবদান রাখবো, এটা অনেক পরে। এই জন্য দেশের চিন্তা না করে তারা যেটা করেছে দুইজনে, সেটা হলো মানে ব্যক্তিকে এস্টাবলিশ করা। আমি রবি ভাই যে কথা বলেছে, রবি ভাইয়ের সাথে আমি এই জায়গায় দ্বিমত না যে এনসিপির এরা যদি জামাত ক্ষমতায় গেলে এদেরকে কি এমপি মন্ত্রী বানাতো না? হ্যাঁ, বানাতো, আমি এটার সাথে দ্বিমত না। কিন্তু এদের যে চাটাচাটিটা, যে 2 দিন আগেই অন্যদেরকে চেটেছে এবং সম্পূর্ণ তারেক রহমান সম্পর্কে, প্রধানমন্ত্রী সম্পর্কে তারা মানে নোংরা নোংরা শব্দ ব্যবহার করেছে, যেটা বর্তমান যারা বিরোধী দলে আছে তারাও নেতৃস্থানীয় কেউ এই জাতীয় শব্দ ব্যবহার করে না। এই জাতীয় শব্দ ব্যবহার করে 2 দিন পরে আবার পল্টি দিল। এটা কি ভালো সাইন? এটা কি ভালো সাইন? 2 দিন পরে এরা যে আবার গালিগালাজ করবে না, তার কি গ্যারান্টি আছে? এই জন্য বলবো, এইটা মানে তারা আসলে বাস্তবিক অর্থে তাদের ব্যক্তিত্বটাই এরকম, এটার কারণেই তারা নিজেদের এভাবে উপস্থাপন করতে পেরেছে। আমার কাছে তো এটাও মনে হয় যে এভাবে চলতে থাকলে দেখা গেছে যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভালোভাবে দেশ চালাবেন, কিন্তু তাদের কথার কারণে এই বিএনপি কিংবা বর্তমান সরকার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এই জন্য এদেরকে খুব নির্দিষ্ট মানে অতিরিক্ত বাড়াবাড়ি সুযোগ না দিয়ে নির্দিষ্ট ট্র্যাকে রেখে এদেরকে পরিচালনা করা দরকার। অন্যথায় এদের কথার কারণে রবি এর মতো মানুষেরা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে মাঠে, যারা এই বিএনপির জন্য কিংবা এই দেশের জন্য, স্বাধীনতার জন্য এদের একটা বড় ভূমিকা আছে, এটা বাস্তবতা। যেমন রবি ভাইকে যদি বলি, রবি ভাই তো আলহামদুলিল্লাহ এই বিপ্লবের পিছনে রবি ভাইদের ভূমিকা ছিল। রবি ভাইরা দেশে থেকে যেভাবে জীবনের ঝুঁকি নিয়েছে, এভাবে বিএনপির অনেক লোক নেয় নাই তো। এখন রবি ভাইরা কি আসলে বিশাল বড় বেনিফিটের? কিন্তু যারা বিএনপি করে না, দেখা গেছে এরকম বহু লোক বেনিফিটের হয়ে বসে রয়েছে, এরকম তো আছে কোথাও কোথাও।
আমি সবাইকে বলছি না। এই জন্য আমি বলবো রাজনীতির মধ্যে গুণগত পরিবর্তন দরকার। এগুলার কারণে সরকার প্রশ্নবিদ্ধ হবে, এগুলার কারণে দল ক্ষতিগ্রস্ত হবে, এগুলোর কারণে মাতৃত্ব নষ্ট হবে। কারণ আপনি দেখেন হাসিনার কাছে, হাসিনার দৃষ্টিতে জামাত যা বিএনপিও তা, দুইটাই শত্রু। এবং দেশের প্রয়োজনে দেশ যে এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, বিভিন্ন সেক্টরে যে সংকট গুলা লাগছে, এগুলার সমাধানের জন্য কি বিএনপি জামাতকে একই কাজ করতে হবে না? কিংবা আমাদের যদি আরো বিপদগ্রস্ত করার জন্য ভারত যদি আবার চেষ্টা করে, সেই জায়গায় এগুলার মোকাবেলায় কি বিএনপি জামাতকে এক হয়ে কাজ করতে হবে না? অবশ্যই। কিন্তু এই সমস্ত চাটুকারের জন্য রাজনৈতিক যে জাতীয় ঐক্যটা আমাদের, সেটা নষ্ট হবে। কারণ এদের তো পেটপিট নাই, এদের কোনো স্বার্থ নাই, এদের স্বার্থ একটা, সেটা হচ্ছে দেশের স্বার্থ না, এদের স্বার্থ হলো আমাকে ইস্টাবলিশ করতে হবে। এই জন্য এরা এত রং বদলায়। মূলত এদের ব্যক্তিত্বটা এরা আসলে রক্ষা করে এখন পর্যন্ত আগাতে পারেনি। এরা চাইলে এদের নিজেকে ইস্টাবলিশ করতে পারতো, দলকে ইস্টাবলিশ করতে পারতো, এবং এটার মাধ্যমে দেশকে দেশের সেবা করতে পারতো। এটা তারা আসলে সেভাবে পারেনি। তো মাসুক ভাই, সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ মুফতি মামুন হুসাইন হাবিবি। আমরা এখন দুইটা প্রশ্ন নিয়ে তারপরে আমি মাহমুদ ভাইয়ের কাছে আসবো। দুইজন দর্শকের দুইটা প্রশ্ন নিচ্ছি একটু। জাহাঙ্গীর ভাই, আপনাকে প্রশ্ন করার অনুরোধ করছি। মাহমুদুর রহমান মাহমুদ ভাই আপনার প্রশ্নের জবাব দিবে, এখন ওনার কথা বলার পালা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাসুক ভাই, আপনি সহ আলোচকদেরকে ধন্যবাদ। আমি মাহমুদ ভাইকে প্রশ্ন করতাম না, আমি রবি ভাইকে প্রশ্ন করবো। আচ্ছা, রবি ভাইয়ের যখন সময় আসবে উত্তর দিবে। হ্যাঁ রবি ভাই, আমার প্রশ্নটা উত্তর রবি ভাই দিব। দীর্ঘদিন ওনারা বিভিন্ন টকশোতে, ওনারা ফেসিবাদের আমলে ওনারা অতিথি ছিলেন, আমরা দর্শক হিসেবে ওনাদের সাথে কাজ করছি। তো ওই সুবাদে হয়তো দেখা সাক্ষাৎ হয়েছে। কিন্তু আমি রবি ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে আপনার হাসানুল ইনু এবং রাশেদ খান মেননদেরকে যেভাবে সেভ করতো আওয়ামী লীগের, আমরা যখন আওয়ামী লীগের লোকজনকে প্রশ্ন করতাম বা তাদের সাথে কথা বলতাম, তখন দেখা গেছে বিএনপি তাদেরকে সেভ দিত, আওয়ামী লীগ তাদেরকে সেভ দিত। আজকে আমি দেখলাম যে আমাদের রবি ভাই কথা বলছে এই নুরুকে এবং রাশেদকে সেভ করে। ভাই, অন্যায়কে তো অন্যায় বলবেন, আমরা তো অন্যায়কে অন্যায় বলে আসছি। এখন হাসিনার আমলে তো এটা হাসিনার আমল নাই। হাসিনার আমল তো মামলা, জেল জুলুমের চিন্তাধারা আসিল। এখন তো জেল জুলুমের চিন্তাধারা এখন নাই, কারণ তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, উনি জেল জুলুমের বিষয়ে এখন উনি এই ধরনের না। উনি যেভাবে ভারতের সাথে চোখে চোখ রাখে কথা বলতেছে, আমরা ওনার তো সুনাম করতেছি। কিন্তু দেখা গেছে আপনারা এদেরকে নিয়ে রাশেদ তারেক রহমানের উপদেষ্টা হবে, এটা ভাবার কোনো সুযোগ আছে ভাই? এটা কি নিয়ে ভাবার কোনো সুযোগ আছে? কত বিএনপি নেতা আছে ডক্টরেট ডিগ্রি নিয়ে বসে আছে ভাই। বিএনপির অনেক নেতা আছে, কর্মী আছে, ছাত্রদের নেতা আছে, ডিগ্রি নিয়ে বসে আছে, ডক্টরেট ডিগ্রি নিয়ে বসে আছে, কিন্তু তাদেরকে উপদেষ্টা না বানিয়ে এখন দেখা গেছে আমির হামজার লগে ঝগড়া বাজছে। হে যদি বিএনপি করে, তাহলে আমির হামজার পক্ষে আপনার এই রাশেদের দলের পক্ষে কথা কেন বলে? এগুলো তো আমরা দেখতেছি ভাই অহরহ। তো এইগুলা তো মানুষের মানার বিষয় না ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রবি ভাই একটু 2টা মিনিট একটু বলে দেন। রবি ভাই একটু স্পিকারটা ওপেন করে একটু 2টা মিনিট বলে দেন। না, জাহাঙ্গীর ভাইয়ের তো আমি শ্রদ্ধা রাখি, যে সব দুর্দিনে আমাদের সাথে ছিল, কাজ করছে, অকতবয় সৈনিকের ভয় উপেক্ষা করে। আমি উনি যে ডারবিন আছে সমর্থন করলো, এই জন্য আমার একটু সন্দেহ। আমি নুরা কইলে তখন তো খুব জুট লাগে আসেন, ডারবিন নাসির কইলে তখন গায়ে লাগে নাকি? আচ্ছা, আমি ওই লোক, যে লোক নাকি ওই সমস্ত মনির ভাই, না আপনি মামলার পর কেন করছেন? যার যেটা প্রাপ্য তারে ওটা দিয়ে দেবো 100%। তাতে আমার কি আসা যায়? আপনি আমার ভাগ্য বিধাতা, অবশ্যই না। তাইলে কি হয়েছে? তো একটা ডারবিন নাসিরের মতো পোলায় একটা প্রধানমন্ত্রীর একটা সমালোচনা করেন, তাতে আমাদের কিছু আসে না। আপনি সমালোচনা করেন, আপনি তো এটা প্রশ্নটা করলেন না, আপনি তো এই প্রশ্নটা করলেন না। আপনি বলতেন নুরু যে কথা বলছে, রাশেদ যে কথা বলছে, যেমন এটা আপনার গায়ে লাগতেছে, বিততেছে। তো এই নাসিরে যখন কয়, আক্তারে যখন কয়, নাহিদে যখন কয়, হাসনাতে যখন কয়, তখন আমার গায়ে বিতে। অসুবিধাটা কি?
আচ্ছা আপনারা না, তো সেটা না, বুঝেন। না। আচ্ছা, এটা আপনারা তো কোনো দল করেন না, আপনি তো ইন্ডিয়ান আর্মি পারবেন। আপনি আরে তো কোনো ভাই, দল করেন না, আপনি একজন সহজ সরল মানুষ। আপনি সবার কথা বললে আপনি বলতেন, না, না, আমার আপনি- বন্ধুর কথা বলবেন, বন্ধুর কথা বলবেন, এই জন্যই তো আপনি আপনি। কি ভাবছেন বেশি সহজ সরল জাহাঙ্গীর ভাই? না, এত সহজ সরল না। বাড়ি নোয়াখালী, আপনি কি মনে করেন এত সহজ নোয়াখালী না, সরল ওই না? মামুদ সাহেবের ইউনিয়নের লোক। না, না, ওই আমার বাড়ি মামুদ, সদরে। আচ্ছা ঠিক আছে। আরে লক্ষ্মীপুর জেলা তোরে ভাই, এটা ভাই আর তর্ক লক্ষ্মী- করেন কেন ভাই? আমি না বুঝা গেছি, রামগঞ্জ হলো 1 নম্বর আসন, লক্ষ্মীপুরের রামগঞ্জ হলো 1 নম্বর আসন, 4টা আমরা আসনের 1 চন্দ্রগঞ্জ। নম্বর আসনটা হলো রামগঞ্জ। জি, তো আমরা আপনার চন্দ্রগঞ্জ। গ্রামের লোক করলে অসুবিধা রাখি, হ্যাঁ ঠিকই তো আছে। উনি আপনি জাহাঙ্গীর হলে ভাই, আপনি ধন্যবাদ। হলো 3 নম্বর আসনে আছেন, আপনি হলো সদর 3 নম্বর আসন। সদরে, হ্যাঁ জাহাঙ্গীর ভাই, এনি হ্যাঁ সাহেব সদরে, উনি হলো সদরের 3 নম্বর আসন। আর রায়পুর যেটা খায়ের ভুইয়া এমপি, সেটা হলো 2 নম্বর আসন। যেটা হুইপ নিজান, সেটা হলো 4 নম্বর আসন। এলো লক্ষ্মীপুরের 4টা। তো উনি লক্ষ্মীপুরের মানুষের কইলাম তো ওনার গ্রামের লোক, ওনার কাছে জুত লাগবে না। এই জন্যই প্রবলেম, এই জন্যই প্রবলেম। আচ্ছা, আমরা সবকিছুকে সহজভাবে নিতে পারি না, না কারণ ব্যক্তি চিন্তায় আমরা মগ্ন থাকি। এই জন্যই আমাদের জন্য খুব অসুবিধা। আপনি যখন আমাকে নিয়ে সমালোচনা করবেন, মাহমুদ ভাইকে নিয়ে সমালোচনা করবেন, তাহলে আপনাকে সবাইকে নিয়ে সমালোচনা করার যোগ্যতা রাখতে হবে, তাইলে আপনি সমালোচনা করবেন, নাইলে আপনি করবেন কেন? আপনাকে আমি এখন একটা নিউজ দিই, আপনাকে আমি একটা আমি আপনাকে এখন একটা নিউজ দিই, অথেন্টিক নিউজ দিই। দেখেন, বাংলাদেশে বেগম খালেদা জিয়া তখন অসহযোগ আন্দোলন চলতেছে, জানেন। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশে আসছে, ম্যাডাম কিন্তু তার আগে দিয়ে কিন্তু ভারত সফর করছে, সেখানে লাল গালিচা সম্বর্ধনা দিচ্ছে। বিরোধী দলের নেতা ছিল, উনি কিন্তু প্রধানমন্ত্রী ছিল না খালেদা জিয়া, তারা অনেক সম্মান করছে। কিন্তু প্রণব মুখার্জি আসার পরে ম্যাডাম প্রণব মুখার্জির সাথে সাক্ষাৎ করে নাই। উনি প্রণব মুখার্জির প্রতিনিধিকে বলছে যে দেখো, আমি অসহযোগ আন্দোলন দিছি, গাড়ি ঘোড়া বন্ধ, আমি যদি এখন নিজে এটা কইয়া আমি আবার গাড়ি চালাইয়া শেরাটন হোটেলে যাইয়া বা সোনারগাঁ হোটেলে যাইয়া প্রণব মুখার্জির সাথে দেখা করি, তাহলে তো আমার এই কর্মকাণ্ড সবকিছু শেষ হয়ে যাবে। আমি ওনার সাথে এই মুহূর্তে দেখা করতে পারবো না। 1, 2 হলো তারেক রহমান, তিনি শর্ত দিয়ে দিচ্ছেন, হাসিনাকে ফেরত দাও, হাদির খুনিদেরকে ফেরত দাও, তাইলে তোমার সাথে মোদি আমার সাক্ষাৎ হবে দিল্লিতে, নচেত হবে না। এই কথার পরিপ্রেক্ষিতে একটা অথেন্টিক কথা আছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদের সাহেব একটা কথা বলছেন, দেখেন এটা কিন্তু খবরের ভিতরের খবর, আমরা খবর পড়ি না, এই জন্য দুর্ভাগ্য। সে কিন্তু গোলাম কাদের একটা কথা বলছে যে ভারতের কে না করাটা ভালো নয়। অনেকদিন আমি ভারতের সাথে আমার সম্পর্ক আছে, ওরা এটাকে ভালোভাবে নেয় না। কারেক্ট। কি জন্য গোলাম কাদের সাহেবের এই কথা আমি কেন কারেক্ট বলি? প্রণব মুখার্জির সাথে দেখা না করার পর সাউথ ব্লক, ভারতের সাউথ ব্লক, এটা সাউথ ব্লকটা হলো আপনারা মনে করেন মিনিস্টার তা না, ওদের সাউথ ব্লকটা হলো সচিবদের ব্লক, ICS অফিসারদের ব্লক। ওরা কিন্তু ভালোভাবে নেয়। ওরা কইছে কি যে আমাদের রাষ্ট্রপতিকে উনি অপমান করলো, আমরা ওনার সাথে ভালো ব্যবহার করতে পারিনি, এবং মৃত্যুর আগ দিন পর্যন্ত ভারত সরকার বেগম খালেদা জিয়ার সাথে ভালো সম্পর্ক রাখে নাই এবং করেও নেই। এই কথাটা কিন্তু তারেক রহমান খালেদা জিয়ারই সন্তান। আমরা আপনারা ভিতর রহমান না জাগলেও মায়ের পোলাতে কথা হয়, সেখানে কি কথাটা বুঝে নেই, সেটা বুঝে নেই তারেক রহমান সাহেব। সেগুলিকে পায়ে মারায়া আজকে তিনি স্ট্যান্ড নিচ্ছে যে ভারতের করদ রাজ্য হওয়া যাবে না, এবং 4টা শর্তের মধ্যে এটা একটা শর্ত, যে আমি আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করতে পারবো না, আর আপনি ভাববেন না আমি আপনার করদ রাজ্য। এই কথাটাও আছে, 4টা পয়েন্টের শর্ত দিছে, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। আমি এই নিয়ে কথা বলছি অলরেডি তারেক রহমান সাহেবকে। আমরা খুব হালকা বিষয় নিয়ে রাজনীতি করি, যার কারণে আমাদের মধ্যে ঠুনকা কথা ঝগড়া চুরাচুরি হয়, এগুলি কাদা চুরি, এগুলি আমি আবার সৈয়দ মাসুক আপনাকে বলি, মাহমুদ ভাই আছে সিনিয়র মানুষ, শুনেন, রাজনীতিতে রেটরিক কিছু কথাবার্তা হয়, কেন হয় জানেন? কর্মী সমর্থকদের চাঙ্গা রাখার জন্য। ওই নেতা কিন্তু ইচ্ছা করে এই কথা বলে না, কিন্তু কর্মীর সমর্থক মার ধরে রাখার জন্য তারা কিছু কিছু কথা বলে। সেটা কিন্তু রাজনীতির ভাষা, আপনি আর আমি
বুঝতে ব্যর্থ হই, ওই কি ওই জামাতের বিরুদ্ধে বলো, এই জামাতের বিএনপির বিরুদ্ধে বলো, না না, এটা হলো রাজনীতির একটা অংশ, পার্ট, এটার নামই গণতন্ত্র, এটাই গণতন্ত্রের বিয়োগ। এটা না বুঝায় এই যে মাইক নিয়ে আমাকে তর্ক করে, ওনাদের উদ্দেশ্যে বললাম, এটা বুঝেন। রাজনীতির আগে শুনেন, রাজনীতির আগে শিষ্টাচার শিখতে হবে। সৈয়দ মাসুক, আমি আপনাকে বলি, আমি একসময় উর্দু শীর্ষক সাথে জড়িত ছিলাম, খেলাঘরের সাথে জড়িত ছিলাম। আমি আগে শিষ্টাচার শিখছি, তারপরে রাজনীতিতে আসছি। জি, ধন্যবাদ মনির ভাই। ফিনিশিং এ আরেকবার কথা শুনবো আপনার। মাহমুদ ভাইয়ের কথা বলবে এখন। মাহমুদ ভাই, চারজন, তিনজন সহ আলোচক সহ কয়েকজন দর্শকের প্রশ্ন পেয়েছেন, এই থেকে আপনার ফিনিশিং কথা বলবে। আর এই যে কথাটা মনির ইসলাম রবি ভাই স্মরণ করে দিয়েছে, আপনাদের পার্টির চেয়ারম্যান GM কাদের, গোলাম মোহাম্মদ কাদের, উনার কথাটা আমি পড়েছি। তবে ইচ্ছা করি আমি উনার কথাটার আমি প্রত্যেকের কথারই জবাব দেই, প্রতিদিন বহু কথার জবাব দেই, উনারটা আমি একটু ইচ্ছা করে করলাম না। তো আমার কাছে মনে হয় উনি একটু তারেক রহমানকে ভয় দেখাই যাচ্ছেন, যে ভারত যদি আপনি না যান তাহলে আপনার বাবার মতন একটা কিছু ভারত ঘটাতে পারে। এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন মাহমুদ ভাই? আমার কাছে মনে হচ্ছে GM কাদের এই ভয়টা দেখিয়েছে। না না, বাইরের আগে আমি 1 মিনিট বলি, বলেন। আপনাকে সৈয়দ মাসুক আমি স্মরণ করাই দিতে চাই, তারেক রহমান কেন ভারতে যাবে না সেটার কিন্তু অন্তর্নিহিত একটা ঘটনা আছে। জেনারেল মুজিবের মতো লোক, সরোয়ারের মতো লোকেরা DGF যারা নাকি এই 1400 মানুষ খুন করছে, 30,000 মানুষকে পঙ্গু করছে, ওরা এখন ভারতের রাজধানীতে থাকে। আমার প্রধানমন্ত্রীর সিকিউরিটি নাই, ওই সমস্ত খুনিরা আমার প্রধানমন্ত্রীকে হত্যা করতে পারে। রাইট। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে অনুরোধ করব আমার প্রধানমন্ত্রীকে, ওই খুনিদেরকে প্রশ্রয়, এখন শত শত হাজার হাজার খুনি এই নয়াদিল্লিতে ঘুরতেছে, আপনি ওই খুনিদের মেলের মধ্যে যাবেন না, আপনার পান সংঘাত হতে পারে। রাইট মনির ভাই, আমি 24 ঘন্টা আগে তারেক রহমান সাহেবকে এই বিষয়ে কথা বলেছি, সেম আপনি যেটা বলছেন এটাই, এবং আমি অলরেডি হাজার হাজার মানুষের প্রশংসা পেয়েছি, হাজার হাজার মানুষ আমাকে করেছে। আমি বলেছি তারেক রহমান সাহেব ভারত যাবে না, কারণ সেখানে উনার নিরাপত্তা নাই, এবং ভারতকে উনি যে শর্ত দিয়েছে, শর্ত না মানা পর্যন্ত উনি যাবেন না। মানুষ 100% না, আমি দেখলাম 99% কমেন্টস লেখছে মাসুক ভাই আপনি রাইট বলেছেন, তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী ভারত যাবে না। জি, আমি মাহমুদ ভাইয়ের প্রশ্ন করলাম, যে প্রশ্নটা হলো যে উনার চেয়ারম্যান GM কাদের তারেক রহমান সাহেবকে একটু ভয় দেখাচ্ছেন বলে আমার কাছে মনে হলো আর কি। আপনি কি মনে করছেন? ধন্যবাদ। না, আপনি মনে করছেন, করতেই পারেন, তাহলে কি বুঝাইছে উনি? এখন উনি ওনার মাইন্ড করবে, তারেক রহমান ভারতে না গেলে, ভারত মাইন্ড করলে এটার ফসলটা ভালো হয় না, এই কথা কিন্তু বলেছে GM কাদের। আমি কিন্তু পড়েছি, আমি এটা নিয়ে কোনো প্রতিবাদ করি নাই, কিন্তু আপনি যেহেতু এখন সামনে আসছেন, সেহেতু জাতীয় পার্টির মানুষ সেহেতু আমি আপনাকেই প্রশ্নটা করলাম। এখানে দুটা জিনিস রবি ভাই যে কথাটা উপস্থাপন করছেন, সেটা হলো একটা প্রধানমন্ত্রীর সিকিউরিটির বিষয়, প্রধানমন্ত্রীর জীবনের নিরাপত্তার বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন প্রধানমন্ত্রীর নানা সোর্স আছে, থাকবে, এটাই স্বাভাবিক। উনি ওনার গোয়েন্দার তথ্য এবং ওনার সিকিউরিটি তথ্য যদি অ্যালাউ না করে, সেক্ষেত্রে উনি যাবেন না, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। এখন এই কোন পরিপ্রেক্ষিতে ভারত যাওয়া উচিত বা উচিত না, আপনি যে কথাটা বলছেন GM কাদের সাহেব যেটা বলছেন, সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়। এটার মধ্যে আপনার অস্বাভাবিক অবস্থায় কি করবেন সেটা তো আপনার আরেক বিষয়। স্বাভাবিক অবস্থায় আপনি যদি কাউকে দাওয়াত দেন, সেই দাওয়াতে যদি না যান, তো না গেলে সেই লোকটা তো, সেই লোক বা সেই ব্যক্তি বা সেই দেশ, সেই সংস্থা একটু তো মাইন্ড করেই। এটার জন্য তো আরো অনেক আমাদেরকে চিন্তা ভাবনা করে এটা জানার কিছু নেই। আপনাকে ধরেন আমি দাওয়াত দিলাম, আপনি আমার বাড়িতে আসলেন না, এতে আমি তো কিছুটা নাখোশ হবই, খুবই স্বাভাবিক। এবং সেটা আগামী দিনে আমার পথ চলার ক্ষেত্রে, আমার রিলেশনসের ক্ষেত্রে প্রভাব পড়লেও পড়তে পারে, এটাই তো স্বাভাবিক। এটা ব্যক্তি জীবনেও হয়, এটা পারিবারিক জীবনেও হয়, এটা সামাজিক জীবনেও হয়, রাষ্ট্রীয় জীবনেও, স্টেট টু স্টেট হইতেই পারে।
হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটাও স্বাভাবিক, নাও হইতে পারে, হইতেও পারে। তো আমি আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে ব্যাপারটা আসলে কি হইতে যাচ্ছে, এটা অনেক কিছু আমি এবং আপনি আমাদের চিন্তা এবং চেতনার বাইরে। কারণ এখানে 5ই আগস্টের পরে বাংলাদেশের সরকার প্রধান ভারতবর্ষে যাবেন, এটা শুধু কেবল একটা শুভেচ্ছা সফর বলে খালাস হয়ে যাবে এমন ভাবার কোনো যুক্তি নাই। একজন 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 দর্শক সরাসরি আপনাকে প্রশ্ন করবে, মামুন ভাই এখানে জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ ভাই কথা বলতেছেন এবং তারেক রহমানের ভারত সফর নিয়ে কথা হচ্ছে, আর নুরুল হক নূর আর রাশেদ খানকে নিয়ে কথা হচ্ছে। আপনার প্রশ্নটা আপনি একটু সরাসরি মামুন ভাই করে ফেলেন, তাহলে একটু মাহমুদ ভাই শেষ করবে আপনার প্রশ্নটা। উপস্থিতি, আসসালামু আলাইকুম। মাহমুদ ভাইয়ের বাসা কিন্তু আমার বাসার সাথেই প্রায় পাশাপাশি, আমরা একই অঞ্চলের মানুষ, একই এলাকার মানুষ, যেহেতু তিনিও আবেগপ্রবণ মানুষ, আর সময়ের সাথে তিনি হয়তো একটা সত্যের পথ খুঁজে পাবেন, এটা আশা করি। মাসুক ভাই, আপনি যদি একটু হিসেব নিকাশ করেন, এই কথা মানুষকে অনেক দূরে এগিয়ে নেয়, এই কথায় মানুষকে পেছনে ফেলে দেয়। আজকে ওই নুরু আর ওই রাশেদ যে কথাবার্তা গুলো করছে, এগুলো সম্পূর্ণ শিষ্টাচার বিরোধী কথাবার্তা। আজকে ইনুর কথা যদি ভাবেন, ইনুকে কেন আওয়ামী লীগ রাখছিল? সে যে একটা সংখ্যাগরিষ্ঠ ভাবে ভোট পেয়ে জিতে যাবে এই আশঙ্কা রাখেনি, বরং রাখছিল এই জন্যে যে তারা কথা বলতে পারবে বিএনপির বিরুদ্ধে, তারা কথা বলতে পারবে জামাতের বিরুদ্ধে খুব ছলিত করতে, এবং মানুষকে কিছুটা আকৃষ্ট করতে পারবে। আর এটাই এখন বিএনপি করতেছে। বিএনপি মনে করতেছে রাশেদ আর নুরাকে দিয়ে আমরা জামাতের মতো এত বড় একটা আদর্শিক দলকে কোণঠাসা করতে পারবো, আর আমরা তার বিরুদ্ধে কিছু কথা বলতে পারবো। বাংলাদেশের মানুষ এখন সব বুঝে গেছে। বাংলাদেশের মানুষ আদর্শটাকে বেশি ধারণ করে, লালন করে, পালন করে। ওই আপনি যতই মিথ্যাচার দিয়ে কথা বলবেন, রগ কাটে, এটা কাটে, ওটা কাটে, এখন আর মানুষ বিশ্বাস করে না। আমাদের রংপুরের অবস্থা দেখেন। আপনার এই কথাটা মাহমুদ ভাই শুনেছে। এরপরে আমার কথাটা হলো, তারেক রহমান সাহেব কি ভারত যাওয়া উচিত আপনি মনে করেন কিনা, এটা নিয়ে আমরা আলোচনা করব। না, অবশ্যই উচিত না। আমরা আমাদের একমাত্র শত্রু রাষ্ট্র হচ্ছে ভারত। ভারত আমাদের জন্য নিরাপত্তার কোনো ব্যবস্থা করবে না। এই তারেক জিয়া হয়তো, যদি আল্লাহ তাকে দীর্ঘস্থায়ী করুক, আমরা তারেক জিয়াকে ভালোবাসি এই জন্যই, কারণ তার পিতার দেহের যে রক্ত, সেই দেহ রক্তে প্রবাহিত হচ্ছে তার শরীরে। তিনি একজন নীতিবান মানুষ ছিলেন। আমরা চাই যে তারেক জিয়া সেখানে যাক, রয়ের খপ্পরে পড়ে যাক, আর রয় এমন ভাবে একটা সাজানো দৃষ্টান্ত তৈরি করবে এভাবে যে এই জামাতে ইসলামেই দেখা যাবে, জামাতে ইসলামের কিছু লোক তারেক রহমানকে অ্যাটাক করতেছে, এইভাবে তুলে ধরবে, জামাতের উপরও দুর্নাম দেবে, আর এভাবে বিএনপির উপরও একটা দুর্নাম চাপিয়ে দিয়ে দুইটি দলকেই কোণঠাসা করবে। এই কারণে আমি মনে করি একটু সেফ থাকি। ধন্যবাদ মাসুদ ভাই। ধন্যবাদ আপনাকে। আপনার একটু সাউন্ড একটু প্রবলেম হচ্ছিল আজকে, একটু খেয়াল রাখবেন, পরবর্তীতে নয়েজ হচ্ছিল, নয়েজটা খেয়াল রাখবেন। আমরা শুনেছি, শোনা গেছে, কথা বোঝা গেছে। মাহমুদ ভাই, আপনি এবার শেষ করবেন। মামুন ভাইয়ের কথা, দুইটা কথা মামুন ভাই বলেছে, এই কথাটাকে অ্যাড করে শেষ করবেন। আমি সময় বেশি নাই, আমি তেমন কিছু আর বলার নাই। আপনার ওই যে শুরুর যে সাবজেক্ট ম্যাটার, সেটাতে দুটো একটা কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে দেখেন, ওই আজকে একজনে বলছিল কে যেন, যে ওই যে দিন গুনে কেরোসিন আতর হয়ে যায়, এটা একটা প্রবাদ আছে, ঠিক আছে? এখন এই গণ অভ্যুত্থানের পরে আমাদের জাতীয় জীবনে এমন কিছু ব্যক্তিত্ব হাজির হয়েছে যারা দল গঠন করছে। আপনার মনে আছে যখন 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস ওনার গণভবন তো না, ওনার যমুনাতে সম্ভবত, হ্যাঁ, ওনার যমুনাতে উনি বিভিন্ন লোকের ডাকতেন। তো আমরা দেখতাম তখন ওনার সাথে দেখা করতে, সরকার প্রধান হিসেবে ওনার সাথে দেখা করতে যাইতো, তো ওনার সাথে ছবি তুলতো, গ্রুপ ছবি তুলতো, চা চক্রে একত্রিত হইতো। এটা অনেক তখনকার অনেক জাতীয় নেতার সারা জীবনের সাধনা এটাই। এটা সে ছবি তুলে, এই ছবি বাঁধাই করে সারা জীবন তার প্রজন্ম পর প্রজন্ম সেটা দেখাবে, এটাই তার অর্জন। এইটা যদি রাজনীতি হবে, এবং এটা যদি দেখেন এদেরকে নিয়ে ডক্টর ইউনূসের মতো একটা লোক। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দীর্ঘ সময় একটি ভিডিও দেখলেন। আমাদের ভিডিও ডিউরেশনটা অনেক হাই ছিল, অনেক বড় ছিল। যাই হোক, আপনারা দেখতে পেয়েছেন আজকের ভিডিওটা ছিল গণ অধিকার পরিষদের রাশেদ খানকে নিয়ে। আপনারা জানেন এই রাশেদ খান কিন্তু এখন বাংলাদেশের অনেক বড় লেভেলে চলে গেছে এবং বিএনপির চেয়ারপারসন তারেক রহমান স্যারের আশেপাশে তিনি বসবাস করেন। যাই হোক, এই রাশেদ খানকে নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।